যে ওদের স্কুল থেকে নিয়ে আসলাম। আসার সময় আইসক্রিম কিনে দিলাম। কাল রাতে কি হয়েছিল ওরা ভুলেই গেল আইসক্রিমের লোভে। সারা বাড়ি খুঁজেও আমার ময়ূরটাকে পেলাম না। উফ, আর সহ্য হচ্ছে না। আগে ওকে না দেখলে খালি খালি লাগতো, কিন্তু কালকের পর থেকে ওকে না দেখলে ওকে হারানোর অজানা একটি ভয় থাকে। ওকে না দেখলে কিছুই ভালো লাগে না। এ কি, রুমেও নেই, কই গেল মেয়েটি? ভিতরে যেয়ে দেখি রীতি বারান্দায় ওর ভিজা চুলগুলো মুছছে। আমার থেকে পিট করে চুলগুলো মুছছিল, কিন্তু ওর সে ফর্সা রঙে মেরুন কালারের সালোয়ার কামিজ ফুটে উঠেছে। এর মধ্যে চুলগুলো একপাশ করে মুছছে। এর মধ্যে ওর ঘাড়ে সে বিন্দু বিন্দু জমা পানিগুলো আমায় আরও কাছে টেনে নিচ্ছিল। যেই ওর পেটে আমার হাত দুটি আবদ্ধ করে টেনে নিজের সাথে মেশাতেই ও কেঁপে উঠল। আমি নিমিষেই আমার নাক মুখ ওর ঘাড়ে ঘষতে লাগলাম, ওর ঘ্রাণ নিতে লাগলাম। আমার যেন নেশা লেগে যাচ্ছিল। ওর ঘাড় থেকে মুখটা ওর চুলে নিয়ে গেলাম। ওর চুলের ঘ্রাণ যেন আমার নেশা বাড়িয়ে দিচ্ছিল। ওর ঘাড়ে মুখটি আবার নিয়ে আলতো করে একটা চুমু দিলাম। চুমু দিতেই ও কেঁপে উঠল। ওর ঘাড়ে আরও চুমু দিতে লাগলাম। প্রতিটি চুমুতেই ও কেঁপে উঠছিল। ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, যা আমাকে আরো পাগল করে দিচ্ছিল। ওর ঘাড় আরো বেশি নিজের ঠোঁটের ছোঁয়ায় রাঙিয়ে দিতে লাগলাম। ও পিছনে ফিরেই আমায় জড়িয়ে ধরল। আমার তো খুশির ঠিকানাই নেই। আজ প্রথমবার আমার ময়ূরী নিজের থেকে আমায় জড়িয়ে ধরেছে। আজ সব সুখ যেন আমার বুকে এসে জড়িয়েছে। আমিও রীতিকে জড়িয়ে ধরতে যাব, তখনই রীতির মুখ থেকে সে একটি শব্দ শুনে থেমে গেলাম। সব সুখ যেন নিমিষেই কষ্টের রূপ নিয়ে নিল। রীতি কি বলল তাই তো? রীতি আমায় জড়িয়েই বলল, রাফি। এই একটি শব্দ আগেও শুনেছি, কিন্তু এত ব্যথা হয়নি। আজ খুব কষ্ট লাগছে এই একটি নাম শুনে। আমি রীতিকে না জড়িয়ে রয়েছি, আর রীতি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, কিন্তু তাও আমি ওকে জড়াইনি। নিজের এত কাছে টেনেও আরো দূরে সরিয়ে দিয়েছে। আমি রাফি না, আয়ান। রীতি মাথা তুলে তাকায়, সাথে সাথে আয়নকে ছেড়ে দেয়। একবার আয়নের দিকে তাকায়, তারপর অন্যদিকে তাকিয়ে নিচে তাকায়, তারপর দৌড়ে সেখান থেকে চলে যায়। আয়ন পাথর হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। সে কি করবে না করবে বুঝতে পারছে না। মুহূর্তেই তার দুনিয়া পাল্টে গেল। আজ রীতিকে এত কাছে পেয়েও আরো দূরে চলে গেল সে। অন্যদিকে রীতি, কি করলাম এটা? কি হলো এটা এখনো বুঝে উঠতে পারছি না। আজ যেন আমি নিজের হুঁশ হারিয়ে ফেলেছি। আজ আবার আয়নকে কষ্ট দিলাম। মানুষটি আমার জন্য কত কষ্ট পেল, আর কত কষ্ট পেতে হবে তার। নিজের উপরে আজ এত পরিমাণ জিদ উঠছে। রাফি ওর নামটা কেন নিলাম? কিন্তু উনি আজ আমার এত কাছে এসেছে। রাফি নামটা ভুলে চলে আসলো। রাফি ছাড়া অন্য কোনো ছেলে আমার এত কাছে আসেনি হয়তো, তাই আজ দ্বিতীয়বার আয়ান আমার এতটা কাছে ছিল। কিন্তু আমার যত কাছে আসো আমায় ততটা রাফির কথা মনে করিয়ে দেয়। আমার প্রথম ভালোবাসা ভোলাটা তো এত সহজ না, তাই না? কিন্তু আয়ান, আয়ান তো আমাকে এত ভালোবাসে, ওকে কষ্ট কিভাবে দিব? এত ভালো মানুষ, আমার এত কেয়ার করে, এত ভালোবাসে। 11টি বছর সে নিজের ভালোবাসা বুঝে অন্যকে ভালোবেসে এসেছে। ওনাকে কষ্ট দিলে যে নিজেরও কষ্ট লাগে। কালকে ওনাকে চেষ্টা করব বলে আজ আবার কষ্ট দিলাম। না, ঠিক করিনি। যাই, যে ওনাকে সরি বলি। রুমে যেয়ে দেখি উনি নেই। ড্রয়িং রুমে এসে দেখি মা আর ভাবে কথা বলছে। তাদের জিজ্ঞাসা করি, মা, আয়ান কোথায়? কেন মা, ও তো অফিসে গেছে, কোনো ইম্পর্ট্যান্ট মিটিং চলে আসছে তাই। বলে গেল ওর দেরি হবে আসতে। তোমাকে বলেনি? রীতি, কাল রাতে না সব ঠিক হয়েছিল। আজ কি আবার কিছু হয়েছে? না ভাবি, মিথ্যা বললাম, না হয় সবাই টেনশন করবে। তাহলে আয়ান আমাদের বলে গেল, অথচই তুমি জানো না কেন? হুম। ওই, আসলে ভাবি, আসলে আমি ছাদে ছিলাম, হয়তো আয়ান আমাকে খুঁজেছিল কিন্তু পাইনি। ও আচ্ছা। রুমে চলে আসলাম। এসে আয়ানকে ফোন দিলাম, ফোন ধরলো না। 5বার আরও দিলাম, ধরলো না। এর পরের বার ফোন কেটে গেল। খুব অস্বস্তি লাগছে। এর থেকে বেশি মনের ভেতর একটি ভয় কাজ করছে। কি করব না করব বুঝতে পারছি না। রাত 12টা বেজে গেল, এখনো আসছে না। সবাই ঘুমিয়ে গেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষা করছি। কতবার ফোন করেছি তার হিসাব নেই। ভয়ে মনে হচ্ছে জানটা বের হয়ে যাবে। সকালের ঘটনার পর কিছু করেনি তো? ভেবেই বুকের ভেতরটাতে মোচড় দিয়ে উঠল। চোখ দিয়ে পানির বন্যা বইতে লাগলো।
তখনই দেখলাম ওনার গাড়ি বাসার সামনে এসে দাঁড়ালো। দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে ওনার গাড়ির সামনে দাঁড়ালাম, কিন্তু ওনার গাড়ি থেকে সাব্বির ভাইয়া, আয়ানের বেস্ট ফ্রেন্ড। উনি বের হলেন। ভাইয়া, আয়ান কোথায়? ভাবি, আপনার আর আয়নের মধ্যে কি কিছু হয়েছে? ভ্রুকুচকে রীতি কিছু না বলে মাথা নিচু করে রাখে। বুঝেছি, উনি কোথায়? গাড়িতে ড্রিঙ্ক, তাই আমি নিয়ে আসলাম। মানে? আজ প্রথম আয়ন ড্রিঙ্ক করেছে। আমি ওকে আগে এরকম কখনোই দেখিনি, আজ প্রথম। ভাবি, আয়ন আপনাকে অনেক ভালোবাসে। আমি কাল রিয়ার আর মিনার কথা জানলাম। ভাবি, সে 17 বছর ধরে আমাদের ফ্রেন্ডশিপ, কিন্তু আমি আয়নকে কখনোই ভাবে দেখিনি। আপনার হয়তো ওর ভালোবাসার উপর বিশ্বাস নেই, কিন্তু আমি দেখেছি ও আপনার একটি চিঠি পেলে খুশিতে পাগল হয়ে যেত। যে 3 দিন আপনার চিঠি পায়নি, সে 3 দিন পাগলের মতো হয়ে গিয়েছিল। কী করছে না করছে নিজেই জানতো না। ভাবি, ভাগ্যই আপনাদের মিলিয়েছে। না হলে একবার চিন্তা করেন, 11 বছর আগে আলাদা হওয়ার সত্ত্বেও আজ আপনার জীবনসঙ্গী কীভাবে হলেন। যদি আয়নের ভালোবাসার গভীরতা এত না হতো, তবে আজ হয়তো আপনাকে ফিরে পেত না। ভাবি, রিয়া একবার এসে আপনার ভাগ্য চুরি করেছিল, না হলে আয়ন কখনই আপনাকে নিজের থেকে দূরে যেতে দিত না। কিন্তু আপনি তখন চাইলে কিন্তু আয়নকে খুঁজে পেতেন না, তাই না? ভ্রুকুচকে রীতি কিছু না বলে মাথা নিচু করে রাখে। কি বলবে সে? যা সত্যি সাব্বির তাই তো বলছে। ভাবি, একবার আপনি আয়নকে হারিয়ে জীবনের অনেক বড় ভুল করেছেন। আপনাকে অনুরোধ করছি, আবার এই ভুলটি করিয়েন না। আয়নকে একবার ভালোবেসে দেখুন, পৃথিবীর সব সুখ আপনার পায়ের কাছে এনে দিবে। আপনার জীবন ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। আমি জানি আপনার সাথে আগে কি হয়েছে, কিন্তু এর মানে তো এই না যে সবাই এক, তাই না? আমি লিখে দিতে পারবো, আয়ন কখনোই আপনার বিশ্বাস ভাঙবে না। এটি বিনা দ্বিধায় আমার পক্ষে বলা সম্ভব। রীতি এখনো চুপ করে আছে। আচ্ছা ভাবি, চলেন ওকে রুমে দিয়ে আসি। আর কাউকে ওর এই অবস্থার কথা বলিয়েন না, না হলে সবাই চিন্তা করবে। রীতি মাথা নাড়িয়ে সম্মতি দিল। সাব্বির আয়নকে গাড়ি থেকে বের করে কাঁধে হাত দিয়ে সামলেই রুমে নিয়ে যায়। নিয়ে বিছানায় শুয়ে দেয়। রীতি দেখে আয়নের ডান হাতে ব্যান্ডেজ। সাব্বিরকে উদ্দেশ্য করে, ওনার হাতে কি হয়েছে? কাল রাতে আপনাকে থাপ্পড় মেরেছিল, তার শাস্তি দিয়েছে নিজেকে। মানে? চোখ থেকে হঠাৎ জল পড়ে গেল। ড্রিঙ্ক করতে করতে গ্লাসটা হাতে চাপ দিয়ে ধরে ভেঙে ফেলে, ফলে সব কাজ ওর হাতে ঢুকে যায়। ব্যান্ডেজ করার কথা বলে যে আপনাকে এই হাত দিয়ে থাপ্পড় দিয়েছে, তাই তাকে কষ্ট পেতে হবে। হাজার বলাতেও মানাতে পারিনি। অজ্ঞান হওয়ার পর ডাক্তারের কাছে যেয়ে ব্যান্ডেজ করিয়ে দিলাম। রীতি সাব্বিরের কথা শুনে আয়নের দিকে অবাক হয়ে তাকালো। ভাবি, ওকে নিয়ে আসাতে আমি আমার গাড়িটা রেখে এসেছি, গাড়িটা নিয়ে যাচ্ছি। ওকে ভাইয়া। আর ভাবি, যা বললাম তা একটু ভেবে দেখিয়েন। জি ভাইয়া। রীতি সাব্বির চলে গেলে দরজা লাগিয়ে লেবুর শরবত নিয়ে রুমে আসে। আয়নকে অনেক কষ্টে হালকা উঠিয়ে পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরায়। আর লেবুর শরবত খাওয়ায় যাতে হ্যাংওভার কমে। খাওয়ানো শেষে যেতে নেন, তখনই আয়ন রীতির হাত ধরে ফেলে। রীতি গ্লাসটা রেখে আয়নের পাশে বসে। আয়ন রীতির একটি হাত নিজের দুটি হাতের মধ্যে আবদ্ধ করে। তুমি আমায় আবার ছেড়ে চলে যাচ্ছ? আয়ন যে নেশার ঘরে কথাগুলো বলছে তা রীতি ভালো মতোই বুঝছে। না, আমি কোথাও যাব না, আপনি ঘুমান। আয়ন রীতির বাম গালে একটি চুমু দিল, গতরাতে যেখানে থাপ্পড় দিয়েছিল। রীতি হঠাৎ এভাবে কিস করা অবাক হয়ে তাকিয়ে রইল। আয়ন বাচ্চাদের মতো একটি হাসি দিল। ময়ূরী, ওগো ময়ূরী, জানো তোমাকে আমি এতগুলো ভালোবাসি। হাত ছেড়ে দুই হাত দুই দিকে মিলিয়ে আয়নের এসব বাচ্চা মেয়ে দেখে রীতি যেমন হাসি পাচ্ছে তেমন ভালোও লাগছে। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। হি হি হি। কিন্তু চোখে হঠাৎ পানি এসে। কিন্তু কি? তুমি আমাকে ভালোবাসো না কেন? জানো আমার খুব কষ্ট হয়, বুকটা খুব ব্যথা করে। তুমি আজ যখন রাফির নামটা নিলে, আমার যেন জানটা বের হয়ে আসছিল। তুমি তো এখন আমার বউ, তাই না? আমাকে ভালোবাসো না? রীতি কি বলবে বুঝতে পারছে না। আয়নের চোখে পানি টলমল করছে। রীতি আয়নের চোখে না তাকাতে চেয়েও তাকালো। তাকাতে চায়নি, কারণ আয়নের চোখের মায়ে ডুবে যায় প্রতিবারই। আজও ব্যতিক্রম কিছু হয়নি। আয়নের চোখে তাকাতেই সে আয়নের চোখের মায়ের সমুদ্রে ভাসতে থাকে। আয়নের চোখ যে আজ রীতির জন্য তার ভালোবাসার সাক্ষী। আয়নের চোখে দেখলেই বোঝা যায় আয়ান তাকে কতটা ভালোবাসে। রীতি কিছু না ভেবে খাটে এক হাঁটু একটু উঁচু করে পুরো না হালকা হাঁটুর উপর ভর দিয়ে উঠে আয়নের কপালের সামনের চুলগুলো হাত দিয়ে পিছনে নিয়ে আয়নের কপালে একটি চুমুকে দিল। আয়নের মুখে হাসি ফুটে উঠল। রীতি কপাল থেকে হাত গালে নিয়ে বলল, আপনি ঘুমিয়ে যান কেমন? হাসি দিয়ে যেতে নেয়। আয়ান তখনই রীতির হাত এক টান দিয়ে বিছানায় শুয়ে দেয়। নিজেও শুয়ে রীতিকে নিজের বুকে টেনে নেয় আর শক্ত করে জড়িয়ে নেয়। এখানে ঘুমাও। কিন্তু না, এখানেই ঘুমাবে। আয়ান কিছুক্ষণ বাচ্চাদের মতো জিদ করায় রীতি আর কিছু বলতে পারল না। এছাড়া নিজেরও অনেক ভালো লাগছিল। আয়নের বুকের মাঝে খুব শান্তি পাচ্ছে সে। আচ্ছা, এখন ঘুমাও। ঘুমালে তো তুমি চলে যাবা। আমি কোথাও যাব না।
সত্যি? 3 সত্যি। আয়ান আলতো করে রীতির মাথায় চুমু দিল, তারপর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। রীতি আয়নের দিকে অপলক দেখছে আর ভাবছে, আসলে আয়ান, যদি তোমায় 11টি বছর আগে খুঁজে বের করতাম, তাহলে আমার জীবনে আজ কোনো কষ্ট থাকতো না। কারণ আমি জানি তুমি থাকতেই দিতে না। তোমার আর তোমার ভালোবাসার উপর বিশ্বাস আছে, কিন্তু আমার মন যে অন্য কারো কাছে বন্ধক রয়েছে। কিভাবে ছাড়াই বলো? তুমি আমাকে তো আগে থেকেই ভালোবাসো। আমি যে তোমার প্রথম ভালোবাসা ছিলাম, কিন্তু আমি ওই মানুষটাকে কিভাবে ভুলি, যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম? কি করে কাউকে মন থেকে বের করতে হয় তা তো আমার জানা নেই, কিন্তু এতটুকু জানি তোমার মায়ায় দিন দিন পড়ে যাচ্ছি। প্রত্যেকটা দিন তোমার ভালোবাসায় আটকে যাচ্ছি, তোমার মায়ায় মায়াবদ্ধ হয়ে যাচ্ছি। ভাবতে ভাবতে রীতি ও আয়নের বুকে শান্তিতে ঘুমিয়ে গেল। এত শান্তির ঘুম রীতি সে কত বছর আগে ঘুমিয়েছে সে নিজেই বলতে পারবে না। সকালে আয়ন ওঠে, তার মাথাটা খুব ব্যথা আর ভারী লাগছে। সে তার বুকে ভারী কিছু অনুভব করলো। তাকিয়ে দেখে রীতি বাচ্চাদের মতো তার বুকে ঘুমুচ্ছে। আয়নের মনে আসলো কাল রাতে সে কত ড্রিঙ্ক করেছিল। আয়নের মনে ভয় ঢুকে যায়, সে রীতিকে নেশার তালে কিছু বলে বা করেনি তো। ভয়ে তার কলিজার পানি শুকিয়ে গেল। আয়ান আস্তে করে রীতির মাথা তুলে বালিশে শুয়ে দিল আর ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নিল। রেডি হয়ে অফিসের জন্য বের হয়ে গেল, যেন রীতিকে ফেস না করতে হয়। আয়ান এখনো মনে করতে পারছে না কি হয়েছিল গত রাতে। তা নিয়ে এখনো মনের এক কোণে ভয় রয়ে যায়। এদিকে রীতি ঘুম থেকে উঠে আয়ানকে না পেয়ে ওয়াশরুমেও দেখে, কিন্তু আয়ান তো সেখানেও নেই। ফোন দিলে আয়ান ধরে না। 4বার ফোন দেওয়ার পর না ধরায় রীতি ভয় পেয়ে যায়। এক দূরে বাইরে যেয়ে বাহিরে মাকে দেখে। মা, আয়ানকে দেখেছেন? না, কেন? কাল রাতে ঘরে আসেনি? না, এসেছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে তাকে পাচ্ছি না। মা, ওনাকে একটু ফোন দেবেন, আমার ফোনে ব্যালেন্স শেষ। দিচ্ছি। মা ফোন দিল, আয়ন এক রিঙেই ধরে ফেলে। তখন খুব কষ্ট লাগে রীতি, যে ও এতবার ফোন দেওয়া সত্ত্বেও ধরে না, আর এখন একটি রিঙেই ধরে ফেলে। মা কথা বলা শেষে, ওর কি জানি মিটিং আছে, তাই তাড়াতাড়ি গেছে। তোমাকে উঠায়নি তোমার ঘুম নষ্ট হবে বলে। মা রীতির মাথায় হাত বুলিয়ে চলে যায়। আয়ন ঠিক আছে বলে রীতি একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। সারাদিন রীতি আয়নের অপেক্ষা করে, কিন্তু আজও আয়ন দেরিতে আসে না। না, আজ আর ড্রিঙ্ক করেনি। বেচারা কালকের পর থেকে অনেক ভয় পেয়েছে। আয়ন এসে রীতিকে রুমে না দেখে শান্তির নিঃশ্বাস নিল। আল্লাহই জানে কালকে কি হয়েছে। তার ভয়ে ওয়াশরুম থেকে উঁকি মেরে দেখলো রীতি নেই রুমে। চুপচাপ সোফায় শুয়ে ঘুমের নাটক করতে লাগলো, কিন্তু খালি পেটে কি আর ঘুম আসে? আয়ান, আয়ান। চোখ বন্ধ করে আওয়াজ শুনছি রীতির, এর মধ্যে বিরিয়ানির গ্রান। বেচারা কত কষ্ট ঘুমের অ্যাক্টিং করছে। আয়ান ওঠেন, আয়ান। সে 5 মিনিট ধরেই ডাকছি, শোনে না নাকি? গভীর ঘুমে নাকি অ্যাক্টিং করতেছে, দেখতে হয়। মনে মনে যা, আজও না খেয়ে ঘুমাতে হবে আমার। খিদার জ্বালায় ঘুম আসবে নাকি কে জানে। বলে রীতি যেতে নেয়, আয়ন সাথে সাথে উঠে রীতির হাত ধরে ফেলে। এই তুমি খাওনি কেন? ওমা, আপনি না ঘুমিয়েছিলেন? এত তাড়াতাড়ি উঠলেন কিভাবে? আসলে না খেয়ে ঘুমালেন কেন? খাবার এনেছি, হা করেন। পাশে বসে, আমাকে দাও, আমি খেতে পারবো, আর তুমি যে খেয়ে নাও। হাত তো কাটা, কিভাবে খাবেন? বাম হাত দিয়ে। আচ্ছা, খেয়ে দেখান। তুমি যাও, আমি পারবো। আগে খেয়ে দেখান, না হলে যাচ্ছি না। আয়ন কোনো উপায় না পেয়ে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারছিল না চামচ নিয়ে ভালো মতো খেতে। তারপরও বারবার চেষ্টা করছে। রীতি বিরক্ত হয়ে আয়নের হাতে অনেক আস্তে চড় মারলো। আয়ন রীতির দিকে অবাক হয়ে তাকালো। আমি খাবার খাওয়ালে কি খাবার হজম হবে না? প্লেট হাতে নিয়ে আয়নের হাও করা লাগেনি। রীতির এই ব্যবহার দেখে এমনি হাও হয়ে আছে। রীতি দিল খাবার ঢুকিয়ে মুখের ভিতর। গতকাল কত ভালো ছিলেন, আর আজ? কথা থামিয়ে, গতকাল? গতকাল কি হয়েছিল? আপনি জানেন আপনি বাচ্চাদের মতো ব্যবহার করছিলেন। আয়ন স্বস্তির নিঃশ্বাস নিল। তার মানে রাতে কিছু হয়নি? রীতির হাসি দেখে আয়ন মুগ্ধভাবে তাকিয়েছে। তারপর রীতি খাবারের চামচটা এগোতেই আয়ন ওটা রীতির হাত ধরে রীতির দিকে ফিরে। তুমিও কিছু খাওনি, এই নাও। রীতিও খেলো। আজ শুধু রীতি কথা বলছে আর আয়ান শুনছে। সব কথাই আয়ান আজ 2 দিন তার ফোন ধরেনি কেন তার জন্য নালিশ করছে। আর আয়ান, ও তো রীতির দিকে তাকিয়ে অন্য রাজ্যে হারিয়ে গেছে। আস্তে আস্তে রীতির কাছে আসে। রীতির সেদিকে খেয়াল নেই, সে কথা বলছে। আয়নের দিকে তাকিয়ে দেখে আয়ান তার একদম সামনে। আর একটু কাছে আসলেই তাদের ঠোঁট দুটিতে কোনো দূরত্ব থাকবে না। রীতি পুরো বরফ হয়ে গেছে, নড়তেও পারছে না সে। আয়নের দিকে শুধু তাকিয়ে আছে। সেও এক অদ্ভুত মায় পড়ে গেছে। আয়ন আস্তে করে রীতির ঠোঁটের পাশের খাবার মুছিয়ে দিল আর সরে গেল। রীতি বোকার মতো সেভাবেই বসে আছে। তারপর 1 মিনিট পর লজ্জা পেয়ে উঠে গেল। কি ভাবছিল সে ভেবে নিজেই লজ্জায় লাল হয়ে গেল। আয়ন রীতির এভাবে যাওয়ায় কিছুটা অবাক হলো। মাথা বেশি না খাটিয়ে সোফায় শুয়ে পড়ল। রীতি কিচেনে প্লেট রেখে রুমে এসে দেখে আয়ন সোফা শুয়ে আছে। রীতি সোফার সামনে যেয়ে আয়ান, মাথা হালকা তুলে, বলো।
চলেন খাটে ঘুমান। না, তুমি ঘুমাও। আমরা দুজনেই ঘুমাতে পারবো। খাট এত ছোট না, বেশ বড়ই আছে। আয়ান অবাক হয়ে রীতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আপনার হাতে ব্যথা পেয়েছেন, আপনি এখানে ঘুমালে আরো ব্যথা পাবেন। না, আমি এখানে ঠিক আছি, তুমি যাও, কিছু হবে না। না, আপনি খাটে ঘুমাবেন। মানা করছি না, আমি এখানেই ঠিক আছি। রীতি আয়নের বাম হাত ধরে এক প্রকার টানা হেঁচড়া করতে লাগলো। আয়ন এক পর্যায়ে রীতির হাতে এক ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে রেগে বলল, তুমি বোঝো না কেন? তোমার সাথে ঘুমালে তোমাকে জড়িয়ে বুকের মাঝে রেখে ঘুমাতে ইচ্ছা করবে। ড্যামিট। অন্যদিকে মুখ করে আয়ন কি বলল তা বুঝতে পেরে নিজেকে শান্ত করে রীতির দিকে তাকিয়ে থমকে গেল। রীতির চোখ দিয়ে বন্যা বইয়ে যাচ্ছে। আয়নের নিজের উপর জিদ উঠছে। সে কিভাবে আবার রীতিকে কষ্ট দিল তা ভেবে আয়ন রীতির কাছে যেয়ে রীতির দুই গালে হাত রেখে পানি মুছে দিল। সরি, আসলে এর সামনে কিছু বলার আগে রীতি আয়নকে জড়িয়ে ধরে। আয়ন একবার রীতিকে জড়িয়ে ধরতে চেয়েও ধরে না, গতকাল সকালের কথা মনে করে। রীতি, আমি কিন্তু। আয়ান, কথা থামিয়ে বলে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আয়ন একটু থমকে যায়। তাহলেও আয়নকে রাফি মনে করছে না। আপনার অসহ্য লাগবে না? আপনার ঘুমাতে কষ্ট হবে না? আপনার বিরক্ত বোধ হবে না? এক নিঃশ্বাসে বলল। আয়ন এক হাত রীতির কাঁধে আর অন্য হাত কোমরে রেখে জড়িয়ে ধরল। কি বলছো এসব? তুমি জানো, তুমি আমার বুকের মাঝে থাকলে আমার মনে হয় পৃথিবীর সব সুখ আমার বুকে এসে জড়িয়েছে। রীতি জড়িয়ে ধরে রেখে ওর মাথা উঠিয়ে আয়নের দিকে একবার অবাক হয়ে তাকালো। তারপর আবার আয়নের বুকে লুকিয়ে গেল। জানেন, আমার খুব ইচ্ছা ছিল বিয়ের পর আমার স্বামীর বুকে ঘুমাবো, কিন্তু রাফির না এসব খুব অসহ্য লাগতো। আয়নের রাফির কথা শুনে অনেকটা খারাপ লাগলো। আপনি কি আমার ইচ্ছা পূরণ করবেন? আপনার বুকে জায়গা দেবেন? জানেন, কাল রাতে আপনার বুকে কত বছর পর শান্তিতে ঘুমিয়েছি। গতকালের মতো প্রতিদিন ঘুমাতে দেবেন? আয়ন তো খুশিতে এখন সাত আসমানে। রীতিকে আরো জোরে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। দুজনে চোখ বন্ধ করে তাদের সুখ আর শান্তি উপভোগ করছে। সকালে আয়নের ঘুম ভেঙে দেখে রীতি তার বুকে বাচ্চাদের মতো ঘুমোচ্ছে। আয়ন রীতির মাথায় আলতো করে এক চুমু দিতে রীতি আয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। যদি এটা স্বপ্ন হয়ে থাকে তাহলে এ স্বপ্নের ঘরেই থাকতে চাই, কখনো উঠতে চাই না এই স্বপ্ন থেকে। আমার স্বপ্নপরীকে এভাবেই জড়িয়ে রাখতে চাই। ওর দিকে অপলকভাবে তাকিয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যে রীতি ঘুম থেকে উঠলো। সে দেখলো আয়ন তার দিকে তাকিয়ে আছে আর সে আয়নকে শক্ত করে জড়িয়ে রেখেছে। রীতি লজ্জায় লাল হয়ে গেল। সে সেখান থেকে চলে যায়। আয়ন রীতির লজ্জামাখা মুখ দেখে আবার প্রেমে পড়ে যায়। এভাবে কয়েকদিন চলে যায়। এভাবেই আয়ান প্রতিদিন তাড়াতাড়ি উঠে তার স্বপ্নপুরীকে অপলকভাবে দেখে আর রীতি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর আয়ান রীতির লজ্জামাখা মুখটি দেখে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ে। কিছুদিন পর সকালে খাবারের টেবিলে রীতি আর নিধি সবাইকে খাবার সার্ভ করছিল, তখন মাহির ফোন আসে। রীতি প্রথমে না ধরলেও মায়ের বলাতে ধরলো। ফোনে কথা শেষে কি বললো মাহি? মা, আসলে মাহিনের 2 দিন পর জন্মদিন, তাই বললো সবাইকে যেতে। আর আর কি বলো মা? বললো যে যেহেতু আরিয়ান আর নিশানের স্কুল বন্ধ, তাই কয়েকদিন সেখানে গিয়ে থাকতে। তাহলে যাও, বিয়ের পর এমনা যাওনি, যে কদিন ঘুরে আসো। আয়ান, তুইও যা। না মা, ও যাক, আমার এদিকে কাজ আছে এই কয়দিন। আমি জন্মদিনের দিন যাব। তাহলে আমরাও পরেই যাই। আমার জন্য তোমরা যাবা না কেন? আজব তো, আমার যাওয়ার সাথে তোমাদের সম্পর্ক কি? রীতি আয়নের এভাবে বলে অনেকটাই অবাক হয়। তোমরা আজকেই রওনা দাও, আরিয়ানার নিশানও খুব খুশি হবে। জি মা। কিন্তু রীতির যাওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ আজকাল আয়নের অভ্যাস হয়ে গেছে তার। রীতি গেল তার বাবার বাড়িতে। সবাই তাকে দেখে খুব খুশি। সারাদিন জুড়ে বাবা মা আর মাহিনের সাথে গল্প করলো, কিন্তু চোখটা ফোনের দিকেই বেশি ছিল। কিন্তু সেখান থেকে মা, বাবা, ইশিকা, নিধি, আমান সবাই ফোন দিল। যার ফোনের অপেক্ষা ছিল তার ফোনই আসলো না। রীতি রাতে নিজের রুমে এসে বিছানায় শুলো, কিন্তু যে রুমে সে জীবনের এত বছর কাটিয়েছে সেই রুমটি আজ পরপর লাগছে। রীতি বারবার এপাশ থেকে ওপাশ হচ্ছে। তার যে আয়নের বুকে ঘুমানোর অভ্যাস, ঘুম আসবে কিভাবে? রীতি একবার ফোন হাতে নেয়, আবার থুয়ে দেয়। তারপর ভাবে আরিয়ানের সাথে কথা বলানোর বাহানায় কথা বলতে পারবে, তাই মাহিনের রুমে যায়। মাহিন, নিশান আর আরিয়ান আজ সারা রাত মুভি দেখবে, তাই কেউ ঘুমায়নি। সাথে রাহাতও আছে। রীতি রুমে যেয়ে আরিয়ানকে বলে, বাবু, তুমি তো আজ আয়নের সাথে কথা বলোনি, ফোন লাগিয়ে দিই। না, মা বাবার সাথে তো কথা হয়েছে। কিভাবে? বাবা মামার ফোনে কল দিয়েছিল তখন। তুই কথা বলতে তো ইচ্ছে হলে বলে নে। আরিয়ান তো বললই। আমার কেন ইচ্ছে হবে? আমি তো আরিয়ানের জন্য বলছিলাম। ও আচ্ছা, এমনিও আয়ান বলল ওর নাকি ঘুম ধরেছে, তাই এখন হয়তো ঘুমিয়ে গেছে। ও। রীতির আগে গজগজ করতে করতে রুমে এসে বিছানায় ফোন ফিক্কা মারলো। ইস, তার আমার সাথে কথা বলার ইচ্ছে নেই, আমি কেন বলবো? তার আমাকে মনে পড়বে না, আমি কেন করব?
আমাকে ছাড়া ঘুমাবে আর আমি সারা রাত জেগে তার কথা মনে করব নাকি? আসছে। কিন্তু এখন তো ওর বুক ছাড়া ওকে জড়িয়ে না ধরলে ঘুমও আসে না। সারাদিন কি একটিবারও আয়ান আমায় মনে করেনি? নিজে নিজেই বলছে আর আয়নের কথা ভেবেই মন খারাপ হয়ে গেল রীতির। সারাটি রাত ঘুমাতে পারেনি সে, শুধু বিছানার এপাশ ওপাশ করছে। সকালে উঠে ফ্রেশ হয়ে আসলো বাইরে, এসে দেখে মাহি আগে থেকেই নাস্তা বানাচ্ছে, তাই ওকে যেয়ে হেল্প করলো। কিরে, তোর চোখের নিচে কালো কেন? সারা রাত ঘুমাসনি? আয়ান জিজুও তো নেই যে সারা রাত জাগবি, তাহলে ঘুমাসনি কেন? বলে মিটিমিটি হাসছে। ওই শয়তানটার নাম আমার সামনে নিবি না। কেন গো? বলছি না, নিবি না মানে নিবি না। আরে বলবি তো, কি হয়েছে? জানিস, কালকে থেকে আসার পর একটিবার আমার খবর নেয়নি। রাতে নাকি রাহাত ভাইয়াকে ফোন দিয়ে আরিয়ানের সাথে কথা বলেছে। আচ্ছা, তো এই কাহিনী। রীতির পিছনে যেয়ে আমার জানোটা তাহলে শেষমেশ প্রেমে পড়লো। পিছন থেকে রীতিকে জড়িয়ে ধরে আই এম সো হ্যাপি ফর ইউ জানু। রীতি মাহিকে ছাড়িয়ে পিছনে ফিরে এরকম কিছু না, একবার ভালোবেসে অনেক কষ্ট পেয়েছি, আর না। বলেই চলে যেতে নেয়। তখনই মাহি রীতির সামনে এসে দাঁড়ায়। দেখ রীতি, সব মানুষ এক হয় না। পৃথিবীতে কিছু মানুষ যদি বিশ্বাস ভাঙে, তবে কিছু মানুষ সে বিশ্বাস গড়ে তোলে। আর আমি যতটুকু তোকে জানি, আয়ান জিজু তোর ভাঙা বিশ্বাস আর মন দুটোই জোড়া লাগিয়ে দিয়েছে। এখন এটা তোর উপর, তুই কি তোর অতীত নিয়ে সে কষ্টে ভুগবি, না জিজুর সাথে নতুন ভবিষ্যৎ গড়বি। একসময় রাফির উপর খুব জেদ উঠত যে ও তোর লাইফ থেকে যে তোকে ভেঙে দিয়েছে, কিন্তু আজ তাকে ধন্যবাদ দিতে মন চাচ্ছে যে তার ছাড়ার কারণে তুই আয়ান জিজুকে পেলি। জিজু তোকে খুব ভালোবাসে রে। আর হ্যাঁ, তুই যে জিজুকে ভালোবেসে ফেলেছিস তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। তোর থাকলে তুই নিজের মনের কাছে প্রশ্ন কর যে তোর মন কার, রাফির নাকি আয়ানের। এবার নিজের ব্রেন না, মন দিয়ে ভাবিস, কারণ ভালোবাসা ব্রেন না, মন দিয়ে হয়। বলে মাহি নাস্তা নিয়ে সেখান থেকে চলে গেল। রীতি আরিয়ানকে নাস্তা খাইয়ে নিজের রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে আছে। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মাহির কথাগুলো ভাবছে। মাহি যা বলেছে তা ভুল বলেনি, কিন্তু সত্যি কি আমি আয়নকে ভালোবেসে ফেলেছি? কিভাবে বুঝবো? আচ্ছা, চোখ দুটি বন্ধ করে দেখবো, কিন্তু এটা তো ফিল্মি তারকা, আসলে কি কাজ করবে? করেই দেখি না। রীতি চোখ বন্ধ করে ফেলল। হালকা হালকা বৃষ্টির পানি তার মুখে এসে পড়ছে। সাথে সাথে তার সেই বৃষ্টির দিনে আয়নের প্রথম কাছে আসাটি মনে পড়ে যায়। আয়নের প্রথম স্পর্শ, আয়নের ঠোঁটে তার ঠোঁট মিলিত হওয়া, আয়নের কাছে জড়িয়ে থাকা। মনে পড়তে চোখ খুলে লজ্জা পেয়ে গেল। তাহলে সত্যি আমি আয়নকে ভালোবাসি? না হলে ওই বৃষ্টির মধ্যে রাফির সাথে হাজার স্মৃতি থাকা সত্ত্বেও আয়নের সাথে সে একটি স্মৃতি বা মনে পড়বে কেন? আয়নের সাথে প্রতিটি মুহূর্ত রীতির চোখের সামনে ভাসছে, আর রীতি নিজেই লজ্জা পেয়ে হেসে দিচ্ছে। রীতি ফোন দিল আয়নকে, ফোন দিয়ে সব বলে দিবে। না, এখন না, কাল আসুক, কাল সারপ্রাইজ দিব। পরের দিন মাহিনের বার্থডে পার্টি। 12 বছরের হবে, তাই মোটামুটি বড় করেই করছে। পার্টিটা বাড়ির গার্ডেনেই হচ্ছে। রীতির শ্বশুরবাড়ি থেকে সবাই আসছে, কিন্তু আয়নকে দেখা যাচ্ছে না। কিন্তু রীতির চোখ তো আয়নকেই খুঁজছে। না পেয়ে লজ্জা নিয়ে মাকে জিজ্ঞাসা করতে হলো, মা, আয়ান আসেনি? হ্যাঁ, এসেছে তো। কয়েকটা মেয়ে জিজু জিজু করে ওকে নিয়ে গেল। আঙুল দিয়ে ইশারা দিয়ে রীতি মা যেখানে বললো সেদিকে যেয়ে যা দেখলো তা দেখে তো আয়নকে খুন করতে মন চাচ্ছে তার। চারদিকে মেয়েরা আর আয়ন মাঝখানে একা ছেলে। আরও সে বসে বসে হাসাহাসি করছে। দেখে রীতির মাথায় রক্ত উঠে গেল। বেশিরভাগ মেয়েরা প্রতিবেশী আর মাহির রিলেটিভ দেখে কিছু বলতেও পারছে না। রীতি যে আয়নকে বলল, আয়ান, আপনি এখানে? আপনাকে কতক্ষণ ধরে খুঁজছি। আয়ন পাত্তা না দিয়ে মেয়েদের সাথে কথা বলছে, তাদের প্রশংসা করছে, তাদের কত সুন্দর লাগছে। আর মেয়েরাও আয়নের প্রশংসায় ফুল বেঁধে দেয়। রীতি অনেকবার ডাকলো, না শোনায় রীতির আগে গজগজ করতে করতে চলে যায় সেখান থেকে। আয়নের একটু খারাপ লাগায় সে পিছন থেকে রীতিকে ডাকতে নেয়। সে সময় রাহাত কোথা থেকে এসে আয়নের মুখ চেপে ধরে। জিজু, প্ল্যানে পানি ফেলার উপায় করতেছো নাকি? ও কষ্ট পাচ্ছে। আরে ভাই, তাহলেই তো বুঝবে যে কত ভালোবাসে তোমাকে। তাই বলে এত প্ল্যান? ওকে এখানে আনানো, তোমার ফোন না দেওয়া, ওর কথা না বলা, আজ ওকে জেলাস করানো, সবগুলো কি পানিতে ঢালবা নাকি? এতদিন তুমি যে কষ্ট পাইছো আর আমাকে দিয়ে যে কষ্টটা করাইছো, দুইটারই ফল আজকে পাবা। রাহাতকে উদ্দেশ্য করে, তুমি কি কষ্ট করলা? ইনি 2 মিনিট পর পর যে আমাকে কল দিয়ে রীতির কথা জিজ্ঞেস করতো, ফোনে ভিডিও কল অন করে ইনিকে রীতিকে দেখাতো, ইনি যেন রীতির সাথে কথা না বলে। তা নিয়ে সারাদিন ওনাকে বোঝানো কি তোমার কষ্ট মনে হয় না? এরকম আরো কয়দিন চললে তো আমার পাবনায় ভর্তি হতে হতো। আয়ন তখন রীতির কাছে না গেলেও বারবার চোখ রীতিকেই খুঁজছে। না পেয়ে খুব ভয় হচ্ছে ওর।
রাহাত 1 ঘন্টা পর আয়নের অবস্থা দেখে যাইতে দেয়। আয়ন পাগলের মতো রীতিকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। শেষমেশ রীতি রুমে গিয়ে পেল। রীতি অন্যদিক ফিরে চুল আঁচড়াচ্ছিল। উফ, শেষমেশ তোমায় পেলাম। খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছে। রীতি আয়নের দিকে ফিরতে আয়ন রীতিকে দেখে নিজেকে সামলাতে না পেরে ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলেই দেয়াল ধরে ফেলে। রীতি আয়নকে এভাবে দেখে মুখে হাত দিয়ে হাসছেন। আয়নের এই অবস্থা কেন, তাই তো সে যে আজ এক পরীকে দেখছে। রীতি লাল সিঁদুর কালারের শাড়ি পরেছে, এর মধ্যে হালকা আই মেকআপে গাঢ় কাজল, লাল সিঁদুর কালারের লিপস্টিক, হালকা মেকআপ, 2 হাত ভরা চুড়ি, পায়ের উপর কানে দুল। আজ অপসরীরও ওকে দেখলে লজ্জা পাবে। আয়ন কিভাবে ঠিক থাকে ওকে দেখলে? আয়ন হাঁ করে তাকিয়ে আছে, চোখে পলকও পড়ছে না তার। আজ প্রথম আয়ন রীতিকে সাজুগুজু দেখেছে। বিয়ের দিনও রীতি সাজেনি দেখে চোখ সরাতে পারছে না আয়ন। আয়নের ঘোর ভাঙে রীতি নূপুরের আওয়াজে। নূপুর পরা পায়ে আয়নের পাশ কাটিয়ে দরজার দিকে যেতে নিলে আয়ন রীতির হাত ধরে ফেলে আর রীতিকে হালকা টান দিয়ে আয়নের সামনে নিয়ে আসে। কই যাচ্ছ? পার্টিতে। আর কই? ওখানে সব ছেলেদের হার্ট অ্যাটাক দিবা নাকি? তো আপনার চলছে কেন? জানোই মেয়েদের কাছে আমায় দেখে ছেলেরা হার্ট অ্যাটাক খেলে আপনার কি? হাত ছাড়িয়ে ও হ্যাঁ, তখন কি যেন বলছিলে? কখন? বুঝেও না বুঝার ভান করে। ওই যে যখন আমার শালিদের সাথে কথা বলছিলাম। ও তখন? তখন তো কিছু বলার ছিল। আর তা কি? রীতি একটু উঁচু হয়ে আয়নের কানের কাছে গিয়ে আস্তে করে বলে, আই লাভ ইউ। আয়ন অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রীতি আয়নের কানে কথাটি বলার পর হালকা করে এক ফু দিল আর আয়ন পুরো বরফ হয়ে গেল। রীতি মুচকিটা হাসি দিয়ে কান থেকে নিচে নেমে গলার শার্টের কলারের একটু উপরে চুমু দিল। সাথে সাথে আয়ন কেঁপে উঠল। রীতি আয়ন থেকে একটু দূরে সরে আসলে আয়ন গলায় যেখানে চুমু দিয়েছিল সেখানে হাত দিয়ে রীতির দিকে অবাকভাবে তাকিয়ে থাকে। এটা তখন বলতাম, এখন না। মুখ ভেঙচি মেরে দরজার কাছে গিয়ে দরজা খুলতে নেয়, তখনই আয়ন পিছন থেকে এসে দরজা লক করে দেয়। কোথাও যেতে দিচ্ছি না। রীতি আয়নের নিঃশ্বাস অনুভব করছে, কারণ রীতির ঠিক একদম পিছনেই আয়ন। কেন? যা করেছো তার শাস্তি পেতে হবে, তাই। বলা মাত্র রীতির চুলে মুখ গুজিয়ে ফেলল। রীতির চুলের ঘ্রাণ নিতে বড় নিঃশ্বাস নিচ্ছে, আর নিঃশ্বাস ছাড়াটা রীতির কাঁধে যেয়ে লাগছে। রীতি যেন ঘোরে চলে যাচ্ছে, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আয়ন মুখটা একটু উঠিয়ে রীতির সব চুল এক সাইডে সরিয়ে দিয়ে ঘাড়ে একটি চুমু খায়। রীতির শরীরে যেন বিদ্যুৎ দৌড়াচ্ছে। রীতির সাথে সাথে পেছন ফিরে আয়নকে জড়িয়ে ধরে পিঠে শার্ট আঁকড়ে ধরে। আয়ন রীতিকে আরও নিজের সাথে মিশিয়ে তার গলায় ও ঘাড়ে একটার পর একটা চুমু খেতে থাকে। তারপর রীতিকে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ে দেয়। রীতিকে শুয়ে রীতির পায়ের কাছে যেয়ে নুপুর খুলে পায়ে একটা চুমু দেয়। তারপর আস্তে আস্তে উপরে উঠে শাড়ির আঁচল সরিয়ে পেটে আরেকটি চুমু দেয়। রীতির সাথে সাথে বিছানার চাদরটি আঁকড়ে ধরে। আয়ন রীতির উপর উঠে গলার কয়েকটি চুমু দিতেই রীতি চাদরটি আরও জোরে আঁকড়ে ধরে। আয়ন রীতির হাতটি চাদর থেকে ছাড়িয়ে নিজের মুঠোয় নেয়, আর রীতির কপালে একটি চুমু দিতে সে চোখ বন্ধ করে ফেলে। আর আয়ন রীতির কাপা ঠোঁটটি নিজের অধীনে করে ফেলে। রীতির ঠোঁটের স্বাদে নিজেকে বিলীন করে ফেলে। দুজনে সারা রাত ভালোবাসার সাগরে ভাসতে থাকে। সকালে আগের মতোই রীতি আয়নের বুকে জড়িয়ে ঘুমোচ্ছে। আয়ন আজও তাড়াতাড়ি উঠে তার ময়ূরের ঘুমে জড়ানো মায়াবী চেহারা উপভোগ করছে। হঠাৎ আরও কাছে গিয়ে মাথায় একটি ভালোবাসার পরশ এঁকে দিল। রীতির হালকা হালকা করে ঘুম ভেঙে যায়। সে আস্তে আস্তে চোখ খুলে দেখে আয়ন রীতির দিকে তাকিয়ে আছে। আয়ন রীতিকে দেখে একটি চোখ টিপ মারল। রীতি একটা লজ্জামাখা হাসি দিয়ে আয়নের বুকে লুকিয়ে গেল, আর আয়নও তার স্বপ্নপুরীকে তার বুকের মধ্যে লুকিয়ে ফেলে। যাবে না বাইরে? বুকে জড়িয়ে থাকা অবস্থাতেই আরো শক্ত করে জড়িয়ে। না। সবাই হয়তো চিন্তা করছে কাল রাতেও পার্টিতে ছিলাম না। ডোন্ট ওরি জান, রাহাত ভাইয়া আর মাহি ভাবি সব সামলিয়ে নিবে। মানে? আয়নের বুক থেকে মাথা উঠে অবাক হয়ে জিজ্ঞেস করলো। আয়ন একটু হেসে রীতিকে তাদের প্ল্যান সব খুলে বলল। শয়তান, ফাজিল, ইডিয়েট, স্টুপিড, কেউ এরকম করে নাকি? আয়নের বুকে কিল ঘুষি মারতে মারতে আয়ন রীতি যে বুকে ঘুষি মারছিল তখন হাত ধরে ফেলে আর কোমর ধরে কাছে টেনে নিয়ে আসে। প্ল্যান না করলে কি ভালোবাসা বুঝতে নাকি? বলে রীতির কাঁধে একটি চুমু দেয়, আর রীতি শিহরিত হয়ে ওঠে। আয়ন রীতির পুরো পিঠ হাত বুলাতে থাকে, রীতির ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। রীতি ও আয়নের চুলে হাত দিয়ে চুলে হাত বুলাতে থাকে। তারপর আর বলা যাবে না। রুম থেকে বের হয়ে দেখে মা বাবার রাহাত চা খাচ্ছে আর বাচ্চারা পাশে খেলছে। আরে আয়ান বাবা, তুমি এত সকালে উঠলা? ঘুম ঠিক মতো হয়েছে তো? জি বাবা। কাল রাত কোথায় ছিলা, পেলাম না যে? আয়ান রীতির দিকে তাকালো, আবার রাহাতের দিকে তাকালো। রাহাত মুখ চেপে হাসছে। হ্যাঁ ফুপ্পি, তুমিও তো ছিলে না। জানো, আমি তোমাকে ছাড়া কেক কাটতে চাইনি, বাবা জোর করে কাটিয়েছে। রীতি লজ্জা পেয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কি বলবে বুঝছে না। নাস্তা রেডি, সবাই এখানে এসো। রীতি একটা স্বস্তির নিঃশ্বাস নিল। সবাই নাস্তার টেবিলে গেল। সবাই নাস্তা শেষে চলে গেল, শুধু রাহাত, মাহি, রীতি আর আয়ন থাকলো। রীতি যে মাহিকে জড়িয়ে ধরলো। ইউ আর মাই লাইফ সাভার, জানো। গালে একটা কিস দিয়ে
জি বাবা। মাহি ভাবি, আপনি দেখি আমার সতীন হয়ে গেলেন। আমি চাইলেও পাই না আর আপনি এমনি এমনি পাইতেছেন। এটা ঠিক না। আমি এত বছর সহ্য করেছি, আপনি তো মাত্র নতুন। ওদের কথা শুনে রীতি আর মাহি হাসতেছে। কারো ইচ্ছা না থাকলেও আরিয়ান আর নিশানের স্কুল খোলা, তাই তাদের বিকেলে চলে আসতে হলো। আস্তে আস্তে 3 মাস চলে গেল। এই 3 মাসে আয়ান আর রীতির ভালোবাসা একটুও কমেনি, বরং কয়েক গুণ বেড়ে গেছে। আজ ইশিকার হলুদ, সবাই হলুদের কাজে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে ফাংশন শুরু হবে। ইশিকার নিধি পার্লারে গেলেও রীতির কাজের জন্য যাওয়া হয়নি, তাই রীতি নিজের রুমে রেডি হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে কানের দুল পড়ছিল, তখনই আয়না সে পিছন থেকে রীতিকে জড়িয়ে ধরে। রীতি আয়নার দিকে তাকিয়ে, আরে কি করছো? রোম্যান্স করছি। আচ্ছা, আপনার বোনের যে আজ হলুদ, তা খেয়াল আছে? কই ছিলেন এতক্ষণ? এখন আমার বউ সবার খেয়াল রাখতে যে নিজে কিছু করে না, তাইলে তো তার খেয়াল আমারই করতে হবে। মানে? রীতিকে নিজের দিকে ঘুরিয়ে, মানে ঘরে বিয়ে, সবাই তো সেজেগুজে আসছে, আর তুমি এটা কি পরেছো? নিজের দিকে তাকিয়ে, এটা তো সমস্যা কি? সমস্যা আছে, আমার বউকে সবার থেকে সুন্দর লাগতে হবে। হাতে একটি বক্স দেয়। এত বড় বক্স, এখানে কি আছে? কি আছে এখানে? খুলে দেখেন ম্যাডাম। রীতি বক্সটা খুলে হাঁ হয়ে যায়। বক্সে একটি মিষ্টি পিঙ্কের মধ্যে গোল্ডেন বর্ডার একটি লেহেঙ্গা, একজোড়া হিল গোল্ডেন কালারের স্যান্ডেল, আর একটি বক্সে ড্রেসের সাথে ম্যাচিং করে অনেকগুলো জুয়েলারি আর অনেকগুলো মেকআপের জিনিস। এসব? কিছু বলতে যাবে মুখ তুলে দেখে আয়ান নেই সামনে। আয়ান পিছন থেকে এসে চুলে কিছু মিষ্টি কালারের গোলাপ লাগিয়ে রীতির ঘাড়ে একটি চুমু দেয় আর আবার জড়িয়ে ধরে। আজকে এটা পরে আসবা। আচ্ছা, ওদিন মাহিনের জন্মদিনে আমাকে সেজে বের হতে দেননি ছেলেরা দেখবে বলে, আজ আপনার জ্বলবে না? জি না, জ্বলবে না, কারণ আজ তাদের জ্বলাবো। আয়নের দিকে ঘুরে, মানে? মানে মিসেস ওয়াইফ, কোমর টান দিয়ে কাছে এনে, আজ সবাইকে দেখাবো যে আমার এত সুন্দর বউ আছে আর সবাইকে জ্বালাবো। হি হি হি। তোমার কথা আমার মাথার উপরের দিক দিয়ে গেছে। আরে তোমার এত মাথা খাটানো লাগবে না গোজান, তুমি শুধু রেডি হয়ে আসো। রীতি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আয়ন রীতির কপালে একটা চুমু দিয়ে হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। ছেলে পক্ষ থেকে সবাই এসে পড়েছে। সবাই আয়নকে জিজ্ঞাসা করছে রীতি কোথায়। আয়ন সবাইকে উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে। আয়ন মাহি আর রাহাতের সাথে কথা বলছিল, তখন পুরাই হাঁ, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আসলে শুধু আয়ন না, সেখানে সবাই হাঁ হয়ে তাকিয়েছিল। আজ অনেকে কত বছর পর রীতিকে সাজা অবস্থায় দেখলো, আর অনেকে প্রথম এত সুন্দর লাগছে রীতিকে যে অপসরীরাও হার মানতে বাধ্য, কেউ চোখ ফিরাতে পারছে না। রীতি সে লেহেঙ্গার সাথে সাইড পাপ করে খোপায় আয়নের দেওয়া ফুলগুলো লাগিয়েছে। হালকা মেকআপের সাথে মিষ্টি গোলাপি আই মেকআপ, গোলাপি গালগুলো আর মিষ্টি গোলাপি লিপস্টিক। এক কথায় অসাধারণ লাগছে আজ রীতিকে। সবাই ওর দিকে না তাকিয়ে যাবে কই, কিন্তু যার দিকে তাকিয়ে আছে তারই খেয়াল নেই। লেহেঙ্গার নিচে স্যান্ডেলের সাথে বেজে যাওয়াটা ঠিক করতে সে ব্যস্ত, তাই আশেপাশে তার কোনো খেয়ালই নেই। আয়ান তা দেখে রীতির সামনে যে এক হাঁটু গেড়ে বসে যায়। রীতি অবাক হয়ে উঠতে বলে, কিন্তু কে শুনে কার কথা? আয়ান রীতির লেহেঙ্গার বেজে থাকা অংশ ঠিক করে দেয় আর উঠে দাঁড়ায়। কি করছিলে? মানুষ কি বলবে? বউ আমার, আমার যা ইচ্ছা করব, মানুষ যা বলার বলবে, আমার কি? পাগল একটা। আমার ময়ূরীর জন্য পাগল। আর রীতির কানে কাছে গিয়ে, আজ দেখে আরো বেশি পাগল হয়ে যাচ্ছি। ভাবছি আমরা আবার বিয়ে করলে মন্দ হয় না। রীতি লজ্জামাখা একটা হাসি দিল। তখনই রাহাতে একটি ছবি তুলে নিল। ফ্লাশে দুজনের খেয়াল আসে যে সবাই তাদের দিকে তাকানো। রীতি লজ্জা পেয়ে সেখান থেকে মাহির কাছে চলে যায়। এদিকে রাফি এগুলো দেখে রেগে লাল হয়ে যায়। প্রথমে যখন রীতি আসে তখন সবার মতো রাফিরও রীতি থেকে চোখ সরাতে পারে না, কিন্তু যখন দেখে আয়ান রীতির কাছে যেয়ে ওর লেহেঙ্গা ঠিক করে দেয় আর এত কাছাকাছি এসে কথা বলে, তখন রাফি চোখ মুখ লাল হয়ে যায়। হলুদের অনুষ্ঠানে সবাই এক এক করে নাচছে, কিন্তু আয়নের তার দিকে কোনো খেয়ালই নেই। সে শুধু তার ময়ূরকে দেখে মন ভরছে। সবাই এ নিয়ে আয়নের সাথে অনেক মজাও করছে। রীতিও কিছুক্ষণ পর পর লুকিয়ে লুকিয়ে আয়নের দিকে তাকাচ্ছে, আর চোখাচোখি হলে আয়ন রীতির দিকে তাকিয়ে চোখ টিপ মারছে, তাহলে বিভিন্ন ইশারা দিচ্ছে, আর রীতি হাসি দিয়ে যাচ্ছে। আয়ন রীতি থেকে চোখ সরানোর পর দেখে অনেক ছেলে রীতির দিকে তাকিয়ে আছে। আয়নের তো মাথা গরম হয়ে যায়। তখন আয়ন ডিজের কাছে যেয়ে একটি গানের নাম বলে গানটি ছাড়তে দেয়। ডিজে কথা অনুযায়ী গানটি ছাড়ে। দুপাট্টা তেরা ন রাংদা হাইনি মেয়েরা দিল মাংদা, শুনে নিন কিন্তু। আয়ন রীতিকে টেনে হলের মাঝখানে এনে ডান্স শুরু করলো। রীতি প্রথমে লজ্জা পেয়ে যেতে চাইলো, আয়ন যেতে দেয়নি। তারপর রীতি ও আয়নের সাথে ডান্স করলো। ওদের কি যেমন একে অপরের সাথে মানা ছিল, তেমনই ডান্সের তালও পারফেক্ট ছিল। সবাই হাততালি দিল আর বলল দুজনের ডান্স বেস্ট ছিল। এদিক দিয়ে রাফি ওদের দেখে রাগ কন্ট্রোল করতে না পেরে সেখান থেকে চলে গেল। এ ব্যাপারটি কারো চোখ না বাজলো, আয়শা চোখে ঠিকই বাজলো। রাফি যে রীতির দিকে তাকাইছিল তাও আয়শা চোখে এড়ায়নি।
কিন্তু আয়শা সবার সামনে রাফিকে কিছু না বললেও রীতির সাথে কিছু একটা করার প্ল্যান ঠিকই করে। অন্যদিকে আয়নার রীতি ডান্স শেষে আসলে রীতির সামনে একজন এসে দাঁড়ায়। সে যে তার চিরন্তন চেনা এক মানুষ, রীতি। মা, বলেই তাকে জড়িয়ে ধরে। আয়ন বুঝে যায় যে তিনি রাফির মা। তিনি প্রায় আয়নের সাথে তাকে নিয়ে কথা বলতেন। রাফির মা রীতিকে জড়িয়ে ধরে কান্না করে। তারপর রীতি তাকে ছেড়ে, কেমন আছো মা? ভালো মা, তুই কেমন আছিস? আমাকে তো ভুলেই গেছিস। যে ভুল আমার ছেলে করেছে তার শাস্তি আমাকেও দিচ্ছিস? না মা, কি বলছো? তোমাকে আমি ভুলতে পারি? তুমি কখনোই আমাকে আপন মার থেকে কম আদর করনি। আর দেখো, সবার একটি বা দুইটি মা থাকে, আমার তিনটি মা। হ্যাঁ রে মা, জানিস তোকে খুব মিস করি। একটা মেয়ের কত শখ ছিল আগে, পূরণ হয়নি। তারপর তোকে পেয়ে ভাবলাম আমার শখ আল্লাহ পূরণ করেছে। কিন্তু যাই হোক, তুই এখন খুশি তো? হ্যাঁ মা, আমি খুব খুশিতে আছি। আর তুমি ওর স্বামী, তাই না? আয়নকে উদ্দেশ্য করে একটি হাসি দেয়। জি। আর হ্যাঁ, কে বলেছে আপনি আপনার মেয়েকে হারিয়েছেন? রীতি সবসময় আপনার মেয়ে থাকবে। আপনি যখন চান তখন দেখা করবেন ওর সাথে। আর আমি আপনার জামাইবাবু। হি হি হি। যাক, একসময় নিজেকে অপরাধী মনে হতো যে আমি তোর জন্য কিছু করতে পারলাম না। তুই যে ভেঙে গেছিস, তোর জীবন এলোমেলো হওয়ার আরেকটি কারণ আমি। কারণ 4 বছর আগে তোর জন্য কিছুই করতে পারিনি, কিন্তু আজ সব অপরাধবোধ শেষ হয়ে গেল। আসার পর দেখলাম তোর বর তোকে কত ভালোবাসে, কারো কথায় কান্না দিয়ে তোকে সাপোর্ট করে। তখন লেহেঙ্গা ঠিক করা, তোর দিকে তাকিয়ে থাকা, তোদের নাচ, সব মিলিয়ে তোদের জুটি পারফেক্ট। বাবা, আমার মেয়ের খেয়াল রাখবা তো? আয়নকে উদ্দেশ্য করে, নিজের জীবনের খেয়াল না রাখলে বাঁচবো কি করে? রীতির দিকে তাকিয়ে, চিন্তা করবেন না আন্টি, সারা জীবন আপনার মেয়েকে আগলে রাখবো। নিজের জীবনের থেকেও বেশি ওকে ভালোবাসবো। রাফির মায়ের হাত ধরে তার দিকে তাকিয়ে রাফির মা আয়নের হাতে রীতির হাত দিয়ে দুজনকে জড়িয়ে ধরল। রাফি এতক্ষণ এসব একটু দূর থেকেই দেখছিল। পিলারের পাশে দাঁড়িয়ে এসব দেখে তার এতই রাগ উঠছিল যে যে তার কাটার সাথে হাত লেগে যে তার রক্ত পড়ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। তারপর রাফির মা তাদের ছেড়ে চলে গেল, আর রীতি আর আয়ান তাদের পরিবারের কাছে গিয়ে গল্পে জুড়ে গেল। এর পরের দিন ছেলেপক্ষ থেকে হলুদ হলো, কিন্তু রীতি একটু অসুস্থ হওয়ার কারণে সে হলুদে যেতে পারেনি। যদিও যাওয়ার খুব ইচ্ছে ছিল আর বউ ছিল, তারপরও কেউ একে অসুস্থ অবস্থায় নেওয়ার জন্য রাজি হয়নি। আর আয়ান রীতিকে অসুস্থ একা রেখে কিভাবে যায়, তাই আয়ানও যায়নি। অনেক বলা সত্ত্বেও রীতি ডক্টরের কাছে যেতে রাজি হয়নি। এতটুকু অসুস্থতার জন্য ডাক্তারের কাছে যাওয়া রীতির অসহ্য লাগছিল, তাই আয়ান চেয়েও নিতে পারেনি। সারাক্ষণ রীতি সেবা করলো। রীতির ভালো না লাগায় ওকে ছাদে নিয়ে গেল, আর ঈশিকাকে ডাকলো আয়ান। রীতি আর ঈশিকা বসে ছাদে গল্প করছিল। ঈশিকার পরের দিন বিয়ে হয়, ও তাড়াতাড়ি যেয়ে ঘুমিয়ে পড়ে, আর রীতি আয়নের বুকে মাথা রেখে দোলনায় ঝুলে কথা বলতে বলতে কখন চোখ লেগে আসে নিজেও জানে না। আয়ন রীতির কপালে একটি চুমু দিয়ে ওকে কোলে করে নিচে নিয়ে যায়। পরের দিন বিয়ের কাজে লেগে যায়। বিয়ের দিন সবকিছু প্রায় ভালো মতোই সম্পূর্ণ হয়, কিন্তু অনেক মহিলাই আয়নকে রীতির পিছনে ঘুরতে দেখে আর তার খেয়াল রাখতে দেখে বাজে কথা বলে। অবশ্য তার কারণটা আয়েশাই। প্রায় সব মহিলারা যখন একসাথে তখন রীতির ব্যাপারে খুব খারাপ কথা বলে, বিশেষ করে আয়েশা। আরিয়ান তাদের কথা শুনে নেয়, তাই বলে, এই ডাইনি আন্টিরা আমার আম্মুর ব্যাপারে খারাপ কিছু বলবেন না। মা না, বল সৎ মা। এই ছেলে ভাষা শিক্ষণী বেয়াদব। আমার মার ব্যাপারে কিছু বললে আমি সহ্য করব নাকি? আর আপনাকে বলছি দেখে বেয়াদব বলছেন। আর আপনারা যে আমার মাকে নিয়ে কথা বলছেন, আপনাদের কি বলবেন? আয়শা ঠাস করে আরিয়ানকে একটা থাপ্পড় দিল। অনেকটা জোরে দেওয়ায় আরিয়ান জোরে কান্না করে দেয়। আরিয়ানের কান্না শুনে সবাই এসে সেখানে উপস্থিত হলো। ঈশিকা ও নীল, ঈশিকার ভর, স্টেজ থেকে সেখানে গেল। আয়ন আর রীতি আরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করছে যে ও কাঁদছে কেন। রীতি আরিয়ানের গাল থেকে হাত সরিয়ে দেখে ওর গালে থাপ্পড়ের দাগ বসে আছে। বাবু, এরকম কে করেছে? থাপ্পড় দিয়েছে কে তোমায়? আম্মু জানো, এই আন্টিরা তোমার ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল। আমি মানা করছি, তারপরও এই ডাইনি আন্টিটা আমায় থাপ্পড় মেরেছে। এসবের মানে কি? দাঁড়িয়ে কয়েকটি মানুষের কথা। নাটক করা লাগবে না, মনে হয় আপন নিজের গর্বের ছেলে যে এরকম নাটক করছো। আরে কি রকম মেয়েকে বলছেন? প্রথম বিয়ে ভাঙার পরে আবার বিয়ে করলো, এখন আবার অন্য স্বামীকে পিছন পিছন ঘোরাচ্ছে। হ্যাঁ, আমরা তো এক স্বামীকেই পিছনে ঘোরাতে পারলাম না, আর তুমি দ্বিতীয় বিয়ে হয়েও ঘোরাও? বাপ্পা, আসলে কি চরিত্রহীনা কাজ করেছে যে স্বামী তাকে ছেড়ে গেল? এর উপরে মাও হতে পারবে না। আল্লাহ কোন পাপের ফলই দিয়েছে। হ্যাঁ, না হলে বিয়ে ভাঙার পর এভাবে সেজে আসে মানুষ যে অন্য পুরুষেরাও তাকায় থাকবে। আসলে এরকম মেয়েরাই সমাজের নাম খারাপ করে। এসব শুনে দুই পরিবারের সবার মাথা খারাপ হয়ে গেল। নিধি আর মাহি তো মহিলাদের থাপ্পড় দিতে এগোচ্ছিল, কিন্তু বিয়ে বাড়ি দেখে আমান থামায় দেয়। আর আজ আয়ানি না, রাফিও তাদের চুপ করাতে আগায়।
আর কিছু বলতে চায়, কিন্তু আজ যে বলার সেই তাদের চুপ করালো। আচ্ছা তাই নাকি? তাহলে আপনাদের হিসেবে যাদের বিয়ে একবার ভাঙে তাদের একঘরোয়া করে দেওয়া উচিত, তাই তো? আর আমার মনে হয় আপনাদের এ যুগে না জন্মে আদি যুগে জন্ম নিলে ভালো হতো। আর বিয়ে ভাঙলে সবসময় মেয়েদেরই কেন দোষ থাকবে? আর দোষ যারই থাকুক মেয়েরাই কেন সইবে? এই আমাদের সমাজে আধুনিকতা। বাহ, রেপ হলেও মেয়েদের দোষ। তারা এইসব ড্রেস পরে দেখে রেপ হয়। কই বোরকা পরলেও তো ছেলেদের নজরে এড়ায় না। সংসারে অশান্তি হলেও মেয়েদের দোষ, সে সংসার সামলায়নি কেন? বিয়ে ভাঙলেও মেয়েদেরই দোষ। বিয়ে কেন ভাঙলো তা কেউ জানতে চাবে না, কারণ মেয়ের দোষ বের করতে তার বাধা পড়ে যাবে, তাই না? আর আপনারাও তো মহিলা, একজন নারী হয়ে অন্য নারীর ব্যাপারে এসব বলতে কি একটুও দ্বিধা করে না? যদি ভবিষ্যতে আপনাদের সাথে এরকম হয় তখন? অভিশাপ দিচ্ছি না, কিন্তু কারো কষ্টের সময় তাকে আরো কষ্ট দেওয়া বন্ধ করুন, কারণ মনের কষ্ট মুখের অভিশাপ থেকেও বেশি ক্ষতিকর। আর বাচ্চা না হওয়া যদি পাপের ফল হয়, তাহলে কত অপরাধীরা গর্ভবতী কিভাবে হয়? আর শুধু গর্ভে ধারণ করলে মা হয় না, মা হওয়ার জন্য মমতা লাগে। আর আমার ছেলের জন্য যথেষ্ট মমতা আছে। আর যদি আজ আমার নিজের বাচ্চাও হতো, তবে আরিয়ানি আমার প্রথম সন্তান হতো। আর কে বললো সৎমা ভালোবাসতে জানে না? হয়তো অনেকে আসলেই ভালোবাসে না, কিন্তু যারা তাদের ভালোবাসে আপনাদের মহিলাদের কথা শুনে তারাও তাদের ভালোবাসা ভুলে যায়। সন্তানকে ভালোবাসতে মন লাগে আর মমতা লাগে। আর কি বললেন আমি সেজে গুজে অন্য পুরুষদের দেখাচ্ছি, তাই না? আমি সেজেছি আমার জন্য আর আমার স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। তারা তাকালে তাদের চোখ বন্ধ করুন। আমি তাদের জন্য কেন নিজেকে পাল্টাবো যেখানে আমি কিছু করিনি? আর আপনি যে আমাকে বলছেন আপনি কি সাজেননি? আর আপনাদের কি বলছি, আমিও তো আগে আপনাদের মতোই ভাবতাম যে আমার বিয়ে ভেঙে গেছে, তাই আমার হয়তো আর কোনো হাসি খুশি করার অধিকার নেই, কাউকে আবার ভালোবাসার অধিকার নেই, আবার আগের মতো কারোর সাথে মেশার অধিকার নেই। কিন্তু না, আমার অধিকার আছে, কারণ আমার জীবন এখনো বাকি আছে। আর কত মানুষ আছে যারা আমাকে এখনো ভালোবাসে। আর যদি আমি আসলেও কোনো পাপ করে থাকি, তাহলে আল্লাহ কখনো আমাকে এত সুখ দিত না। জানেন, আজ আমি আমার প্রাক্তন স্বামীকে মন থেকে ধন্যবাদ দিতে চাই, কারণ সে যদি আমায় সেদিন না ছাড়তো, তবে আজ এত সুখ আমার ভাগ্যে জুটতো না। কয়েকটি বছরের কষ্টের বিনিময়ে যে আল্লাহ এত বছরের সুখ লিখে রেখেছে তা আমার জানা ছিল না। সেদিন ডিভোর্সের পর ভেবেছিলাম হয়তো আমার জীবন এখানেই শেষ, কিন্তু ভুলে গিয়েছিলাম খারাপ কিছু হলে যে জীবন শেষ হবে তা নয়, হয়তো আরো ভালো কিছু আমার জন্য অপেক্ষায় আছে। রাফির মার দিকে তাকিয়ে, আর পাপের ফল যদি হয় তাহলে আমার নিজেকে এত সুখী মনে হয় কেন? আল্লাহ আমায় একটি বা দুইটি নয়, তিনটি মা দিয়েছে। নিজের মা শাশুড়ি মার দিকে তাকিয়ে, দুটি বাবা দিল, একজন অন্যজন থেকে বেশি আদর করে। নিজের বাবা শ্বশুর বাবার দিকে তাকিয়ে, একটি ভাই বিয়ের আগে আর অন্য ভাই বিয়ের পরে সবসময় রক্ষা করে। আমান আর রাহাতের দিকে তাকিয়ে, একটি বড় বোনের মতো ভাবি যে সব সময় এত কেয়ার করে। নিধির দিকে তাকিয়ে, একটি ছোট বোন যে সব সময় মন ভালো করার দায়িত্ব নেয়। ইশিকার দিকে তাকিয়ে, আর একটি না তিনটি ছেলে আছে আমার, যারা সব সময় আমার মন জুড়ে রাখে। আরিয়ান, নিশান আর মাহিনীর দিকে তাকিয়ে, আর এরকম সারা জীবনের সাথে আমার ভাবি বান্ধবী যাই বলি, যে সব সময় দুঃখে কষ্টে আমার সাথে ছিল, জীবনের প্রতিটি ধাপে কখনো আমার পাশ ছাড়েনি আমার জানু। মাহির দিকে তাকিয়ে, আর সবচেয়ে বেশি যে আমাকে তার জীবন থেকেও বেশি আগলে রেখেছে, যে আমায় আবার নিজের জীবন ফিরিয়ে দিয়েছে, আমায় আবার বিশ্বাস করা ভালোবাসা শিখিয়েছে, যার জন্য আজ এত সুখ পেয়েছি। আমার জীবনের প্রতিটি কষ্টের দাহ সে তার ভালোবাসা দিয়ে মুছে দিয়েছে। এক কথায় যে আবার আমায় জীবন দিয়েছে, আমার স্বামী। আয়নের দিকে তাকিয়ে রীতি সবার দিকে তাকিয়ে বলার পর সবাই একটা মুচকি হাসি দেয়। তাদের ভয় খারাপ লাগাটা নিমিশেই দূর হয়ে যায়। শুনুন, আমি বলছি না যে শুধু মেয়েদের উপরই এসব হয়, ছেলেদেরও অনেক কিছু সহ্য করা লাগে। কিন্তু যা সত্যি, আমরা যতই সমানতার কথা বলি, আমাদের সমাজে কিছু লোক আজও সব দোষ মেয়েদেরই দেয়। কিন্তু এছাড়াও এরকম লোক আছে যারা সত্যি যাচাই করে কথা বলে, কারো জীবনে দখল দেয় না, সমাজকে উন্নতি করার চেষ্টা করে, তাদের মধ্যে একজন হন। সবাই মাথা নিচু করে আছে, তারা হয়তো তাদের ভুল বুঝতে পারলো। আর আয়েশা, তুমি আমায় চরিত্রহীন বলছো? যা সত্যি তাই বলছি। সবার সামনে স্বামীর সাথে এত ঘেঁষাঘেঁষির কি দরকার? আচ্ছা, নিজের স্বামীর সাথেই করেছি, আমরা বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ। তোমার মতো কোনো অপবিত্র কাজ করিনি, তোমার মতো জেনে শুনে বিবাহিত পুরুষের সাথে অ্যাফেয়ার করি না, না কারো সংসার ভেঙেছি। আমি চাইলে এ কথা আগেও বলতে পারতাম, যখন আমার সংসার ভেঙেছিলে, কিন্তু কাউকে অপমান করতে চাইনি বলে বলিনি। আর আমাকে বলছো, যদি ওই দিন ডিভোর্স পেপারে সাইন না করতাম তাহলে গর্ভের সন্তান নিয়ে কি করতে? এরপর কাউকে খারাপ বলার আগে নিজেকে দেখে নিও। বলেই আয়নের হাত ধরে চলে যেতে নিলে আবার ফিরে তাকায়। ওহ সরি, একটা জিনিস ভুলেই গিয়েছিলাম। আয়েশাকে একটা ঠাস করে থাপ্পড় মারলো আর আয়েশা গালে হাত দিয়ে রীতির দিকে তাকালো। এটা আমার বাচ্চার গায়ে হাত তোলার জন্য। সবাই রীতির জন্য একটা হাততালি দিল। রাহাত আর আমান সিটি বাজাতে ব্যস্ত।
কিন্তু কিছুক্ষণ এগোতেই রীতি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে নেয়। তখন আয়ান এসে রীতিকে ধরে ফেলে, কিন্তু রীতির অজ্ঞান হয়ে যাওয়ায় সবাই অনেক ভয় পায়। রাফি একবার এগিয়ে এসেও আবার তার পা পিছিয়ে নেয়। আয়ান বারবার রীতিকে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু রীতি উঠছে না। আরিয়ান ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলো। আয়ান যেন পাগল হয়ে গেছে। যদি তার রীতির কিছু হয়ে যায়, আয়ান রীতিকে কোলে তুলে নেয় হাসপাতালে যাওয়ার জন্য। তখন একজন মহিলা বলে সে ডাক্তার, তাই হলে একটি রুম ছিল, ওখানে ওকে নেওয়া হলো। কিন্তু মানুষ থাকতে মানা করলো, তাই সবাই বাইরে ছিল আর আয়ান ডাক্তার বলা ওষুধ আনতে গেল। আরিয়ানের কান্না দেখে ডাক্তার ওকে থাকার পারমিশন দিল, কিন্তু তাও কিছুক্ষণ চেক আপের পর যখন বারবার আরিয়ান রুমে আসার জন্য কাঁদছিল। আন্টি, আমার মার কিছু হয়নি তো? না বাবা, তোমার মার কিচ্ছু হয়নি, কিন্তু হবে। মানে? তোমার জন্য তোমার আম্মু ছোট্ট বাবু গিফট আনবে। সত্যি? তখন নাচা শুরু করলো। রীতি উঠে দেখে আরিয়ান ওর পাশে। বাবু, তোমার কি গালে বেশি ব্যথা করছে? আরিয়ান রীতিকে জড়িয়ে ধরলো। রীতি অনেকটা অবাক হলো। মা, তুমি আমাকে ছোট বাবু গিফট করছো? রীতিকে ছেড়ে কি বলছো বাবু? এটা সম্ভব না তো। এটা সত্যি, ইউ আর প্রেগনেন্ট। রীতি চোখে পানি নিয়ে পেটে হাত দিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দেয়। আয়ান তখন এসে ওদের কান্না করতে দেখে ভয় পেয়ে যায়। কি হয়েছে, তোমরা কান্না করছো কেন? বলো কি হয়েছে? ডাক্তার সব ঠিক আছে তো? ডাক্তারের কাছে যেয়ে রীতি সব ঠিক আছে? পাশে যেয়ে ভয় জিজ্ঞাসা করলো। বাবা, জানো আমি বড় ভাইয়া হব। আম্মু আমাকে একটা বাবু গিফট করছে। আয়ান এই কথা শুনে রীতির দিকে তাকায়। রীতি চোখে পানি নিয়ে হাসি দিয়ে হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ায়। আয়ান খুশিতে রীতিকে কোলে তুলে নেয়। কি করছো কি? নামাও, আরিয়ান আর ডাক্তার দেখছে। আমার কোনো সমস্যা নেই, আমি যে সবাইকে জানাচ্ছি। মা, আমি পারলে আমিও তোমাকে কোলে উঠাতাম, কিন্তু পারবো না তো, তাই বাবাই উঠাক। বাবা ছেলে দুজনই পাগল। ডাক্তারকে উদ্দেশ্য করে, আপনি যেন না, আমি আমার স্টাইলে বলবো। আরিয়ান গেট খুলো। আরিয়ান গেট খোলার পর আয়ান রীতিকে কোলে নিয়ে হলে যেয়ে চিল্লানো শুরু করলো। আর পুরো হলে ওকে কোলে নিয়ে ঘুরে ঘুরে বলতে লাগলো, সবাই শোনো। সবাই ওদের দিকে তাকিয়ে হাঁ। রীতি লজ্জায় শেষ। সবাই শোনো, আমি আবার বাবা হতে যাচ্ছি। আরিয়ান, নিশান আর মাহিন বড় ভাই, আম্মু আর মা তোমরা দাদি আর নানি, আব্বু আর বাবা তোমরা দাদা আর নানা, রাহাত ভাইয়া তুই মামা, আমান ভাইয়া বড় বাবা, নিধি ভাবি বড় মা, মাহি ভাবি মামি হবা তুমি, আর ইশিকা তুই আবার ফুপি হবি। আরে কি করছো? নামাও না, আমার লজ্জা লাগছে, প্লিজ। আমার বউই তো, সমস্যা কোথায়? প্লিজ আয়ান, আমার খুব লজ্জা পাচ্ছে। আয়ান নাচেও নামিয়ে দিল আর সবাই এসে রীতিকে জড়িয়ে ধরলো। মাহি তো রীতিকে জড়িয়ে কান্না করে দিল। দিবে না কেন? রীতির প্রতি মুহূর্তের কষ্ট ও তো অনুভব করেছিল। সবার খুশি যেন কয়েক গুণ বেড়ে গেল। এর মধ্যে রাফি এসে বলল, এটা সম্ভব না, আমরা আগেই সব টেস্ট করেছিলাম। রীতি মা হতে পারবে না, ওর কনসিভ করার ক্ষমতা নেই, থাকলেও আগেই মা হতে পারতো। রাফির কথা শুনে সবার মুখ নিমিশেই মলিন হয়ে গেল। আয়ান রাফির সামনে এসে বলল, লুক ব্রো, রাফির সামনে এসে কাঁধে হাত রেখে বলল, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, সো ডোন্ট ইন্টারফেয়ার। আপনি শুধু আমার বোনের শ্বশুরবাড়ির লোক, বিয়ে খান, মজা করুন আর যান, এসব ব্যাপারে মাথা খাটিয়েন না। আমার বউ আমি বুঝবো, বাচ্চা হলেও তো আমাদেরই হবে, না আপনি আমার কিছু হন না আমার বউ এর, তাই আপনার এত চিন্তার দরকার কি? ভিক্ষু লোকে ব্রো। একটি হাসি দিয়ে চলে গেল। আর সেই হাসিটি রাফির রাগ, জিদ, বিরক্তি আরো বাড়িয়ে দিল। তারপর আয়ান রীতির সামনে এসে দেখে রীতি চোখে পানি। সবাই ওকে সান্ত্বনা দিচ্ছে। সবাই বলছে কিছু হবে না, এটা খুশির খবর, খুশি হোক। কিন্তু রীতির মনে তো ভয় রয়েই গেল, কারণ এত বড় একটি খুশি পেয়ে হারালে যে সে ভেঙে যাবে। আয়ান এসে রীতির চোখ মুছে সবার সামনে বুকে জড়িয়ে নেয়। তখনই নীল একটা সিটি মারে। ওয়াও সুইট, এই কিউট জুড়ি। ইশিকা নীলের পেটে কোনি মারে। শিখো শিখো, না হলে পরে খবর আছে। মা, আয়ান আর আমান কি আপন ভাই? হ্যাঁ অবশ্যই। কেন মা, হঠাৎ প্রশ্ন? তো কি করব, ছোট ভাই এত রোমান্টিক, আর আপনার বড় ছেলে। জানো তুই কি লাকি, কিন্তু তুই আমার সাথে চিটিং করছস। আমার দুলাভাই এত রোমান্টিক, আর তুই আমারে কি বলদার সাথে ঝুলাই দিছস। ভাবতাছি ডিভোর্স দিয়ে সেকেন্ড ম্যারেজ করেই ফেলি। দুলা ভাই, আপনি সবার সামনে এত ভালোবাসা দেখেন না, ঘর তো ভাঙবেন আপনি। আমার তো বিয়ে হওয়ার মাত্রই ওয়ার্নিং চলে এসেছে। রীতি সবার কথা শুনে হেসে দিল আর লজ্জাও পেল। আর তার সবচেয়ে সুরক্ষিত জায়গা মানে আয়নের বুকে মুখ লুকালো। আর আয়নও শক্ত করে জড়িয়ে ধরে রীতি আর আয়নকে এইভাবে দেখে রাফির রাগে ফুলতে থাকে। সে হাতের মুঠো শক্ত করে সেখান থেকে চলে যায়। এদিকে বিদায়ের সময় আসলে ইশিকা বলে যায় যে সে ফেরানিতে নিজের বাসায় আসলে যেন খুশির খবর শুনতে যায়। আর আশা করি তাই আসবে।
ইশিকার বিদায়ের পর রীতি বাসায় এসে কানের দুল খুলছে আয়নার সামনে। কানের দুল খুলছে না তো কিছু একটা ভাবছে। আয়ন রুমে এসে অনেকক্ষণ যাবৎ তা খেয়াল করলো। তারপর যে রীতিকে পিছন থেকে জড়িয়ে ধরলো আর রীতির কাঁধে মাথা রেখে বলল, কি ভাবছে আমার বউটা? ভাবছি এত সুন্দর স্বপ্নটি যদি ভেঙে যায়, স্বপ্নটি যদি শুধু কিছু মুহূর্তের জন্য হয়। তাও আমি তোমায় ততটাই ভালোবাসবো যতটা আজ বাসি। রীতিকে নিজে থেকে ঘুরিয়ে, শুধু তুমি না ভাঙলেই হবে। সবাই কত খুশি, সবার কত মন খারাপ হবে। তুমি খুশি থাকলে সবাই খুশিই থাকবে, বুঝলা? আর ডাক্তার বলেছে না যে তুমি প্রেগনেন্ট। এছাড়াও হোম টেস্ট তো করেছো না, পজিটিভ আসছে, তো ভয় কিসের? জানি না কেন জানি এক অজানা ভয় মনে জায়গা করে আছে। মা তো আছি। আরিয়ান যেদিন আমার মা ডেকেছিল সেদিনই মা হয়ে গিয়েছিলাম। এই জন্য এটা সত্য না হলেও হয়তো ভাঙবো না। কিন্তু যখন ডাক্তার বলল আমার পেটে আরেকটি ছোট্ট প্রাণ আছে, তখন কিরকম একটি অনুভূতি হলো তা বুঝিয়ে বলা সম্ভব নয়। আর যখন আরিয়ান এত খুশি ছিল ছোটবাবুর কথা শুনে, যদি সত্যি না হয় তাহলে। আয়ন একটু হেসে রীতির হাতটা ধরে তার নিজের পেটে রাখে। এক মা থেকে কেউ ভালো বলতে পারবে না যে তার সন্তান কি অবস্থায় আছে। নিজে একটু অনুভব করো তো, কেউ আছে নাকি? রীতি হ্যাঁ সূচকভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিল। আর রীতির চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল। আয়ান রীতির হাত ছেড়ে আলতো করে রীতির চোখের পানি মুছে গালে একটি ভালোবাসার স্পর্শ দেয়। যা হবে ভালোর জন্যই হবে। আর কালই আমরা হসপিটালে যাব টেস্ট করাতে, কেমন? ঠিক আছে। আসো, তোমাকে ঘুম পাড়াই দেই। রীতি একটা হাসি দিয়ে আয়নের বুকের মাঝে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। এদিকে রৌদ্র, রাফির ছোট ভাই, রাফিকে অনেকক্ষণ যাবৎ খুঁজছে কিন্তু পাচ্ছে না। মা, ভাইয়াকে দেখেছো? ওর খবর আমি এত বছর রেখেছি যে এখন রাখবো? মা, তুমি কি এখন রীতির কথা বাদ দিবা? সে তো এখন এত খুশি আছে তার জীবনে। তুমি একটা ভুলের জন্য ভাইয়াকে আর কত শাস্তি দিবে? আর তাছাড়াও যে মিমের ভাইয়ার বিয়েতে আয়েশা ভাবিকে কত কথা শোনালো। ও আপনাদের বলাই হয়নি, মিম রুদ্রের বউ আর নীলের খালাতো বোন। রীতির ডিভোর্সের 1 বছর পর তাদের বিয়ে হয়। তোদের মতো স্বার্থপর ছেলেরা থাকতে আর কি লাগে? আয়েশার সাথে যা করেছে সে তার যোগ্য ছিল। আর যাকে আজ নাম ধরে ডাকছিস সে তোকে একসময় নিজের বাচ্চার মতো আদর করত। তার জন্যই একসময় ভাবিমা করে ঘর উঠাতে। সেই তোর জ্বর হলে সারা রাত জেগে তোর সেবা করত। আর তুইও রীতির মা না হতে পারার কথাটা শুনে, আশেপাশের মানুষের কথা শুনে ওরা রাফির ডিভোর্সের পর ওর সাথে কথা বলা বন্ধ করে দিলি। তোদের এত শিক্ষিত করে লাভ কি হলো, যেখানে মানুষের অযোগ্যতাকে তার উপর কলঙ্ক করে ফেলিস? যাই হোক, আজ আমি অনেক খুশি আমার মেয়ে মা হতে যাচ্ছে, তাই তোদের সাথে কথা বলে নিজের মুখ নষ্ট করতে চাই না। তোর ভাই ছাদে বসে বসে সিগারেট খাচ্ছে। যেতে নিল পিছনে ফিরে তাকিয়ে বলেই আবার চলে গেল। রুদ্র কিছু না বলেই ছাদে চলে গেল। রাফির সামনে যেয়ে দাঁড়ালো। আশেপাশে সিগারেট দেখে হাত থেকে সিগারেট নিয়ে, ভাইয়া তুই কি করছিস? এতগুলো সিগারেট ছাড়, এটা এখন নিচে চল। ছেড়ে কি করব? আর যে ছাড়িয়েছিল সে তো আর নেই। জানিস আগে অনেক সিগারেট খেতাম, কিন্তু রীতি আমাকে তার ভালোবাসা দিয়ে সিগারেট ছাড়িয়েছিল। আজ তো অন্য কারো। ভাইয়া তুই এখনো? এখনো ভালোবাসি। তাহলে আয়েশা ভাবিকে বিয়ে করলি কেন? আমি সন্তানের লোভে এতই অন্ধ হয়ে গিয়েছিলাম যে রীতিকে অবহেলা করতে শুরু করি। ওর যে বাচ্চামিগুলোকে আগে ভালোবাসতাম তাকে বিরক্ত লাগতো। বলে না, মন খারাপ সময় যে কাছে থাকে তখন তাকে খুব আপন মনে হয়। তাই আয়েশাকে মনে হয়েছিল। আয়েশার ম্যাচুরিটি খুব ভালো লাগতো, কিন্তু তখন আমাদের কোনো অ্যাফেয়ার ছিল না। কিন্তু একদিন বিজনেসের মিটিংয়ে ঢাকার বাইরে যাওয়ার পর খুব ড্রিঙ্ক করার ফলে ওদিন আমার থেকে ভুল হয়ে যায়। আর যেদিন রিপোর্ট দিয়েছিল যে রীতি মা হতে পারবে না, তার কয়েকদিন পর জানতে পারি আয়েশা প্রেগনেন্ট। আমার বাচ্চাও পেটে। তাই রীতিকে ডিভোর্স দিয়ে আয়েশাকে বিয়ে করি। কিন্তু বিয়ের পরও রীতিকে খুব মিস করতাম। পুরো ঘরে যে ওর স্মৃতি জুড়ে আছে। তারপরে ভেবেছিলাম একসময় না একসময় ওকে ভুলে যাব। কিন্তু যখন ওর বিয়ের কথা শুনি বুকটা মোচড় দিয়ে ওঠে। খুব কষ্ট হয় সেদিন। ভাবতেই জানটা বেরিয়ে যাচ্ছিল যে এখন থেকে রীতি অন্য কারো। তারপর রীতিকে যেদিন আমার আবার নীলের এঙ্গেজমেন্টে দেখি, সেদিন ওকে দেখে চেনাই যাচ্ছিল। তখন ভাবলাম হয়তো আজও রীতি আমায় ভালোবাসে। সে আমার জায়গায় অন্য কাউকে দিতে পারবে না। কিন্তু হলুদের দিন আমার ধারণা একদম ভুল প্রমাণিত হলো। ওর দিক থেকে নজর সরাতে পারছিলাম না। আমার সেদিনের কথা মনে পড়ে গেল যেদিন ওকে নিজের বউ বানিয়েছিলাম। তুই জানিস, যখনই ওই আয়ানকে রীতিকে ছুটে দেখতাম আমার জান জ্বলে উঠত। কিন্তু আমার চেয়েও কিছু করার ছিল না, কারণ আমি রীতিকে দূরে সরিয়েছি। কিন্তু আজ
আজ যা হলো তা শুনে যেন আকাশ ভেঙে পড়লো আমার মাথায়। রীতিকে যে কারণে ছেড়েছিলাম সে কারণটাই বৃথা ছিল, কিন্তু আমরা তো সব টেস্ট করিয়েছিলাম, তাহলে কিভাবে? কিছু মাথায় ঢুকছে না। আমার সত্যি বের করতেই হবে। সকালে উঠেই আয়ন আর রীতি হাসপাতালে গেল টেস্ট করাতে। তারপর বাসায় এসে ইশিকা আর নীলের সাথে গল্প করলো। সন্ধ্যায় রিপোর্ট ডেলিভারি হবে। সবাই হাসি খুশি থাকলেও সবার মনে খুঁতখুঁত লেগেই আছে যে রিপোর্টে কি হবে। অপেক্ষার প্রহর শেষ। কলিং বেল বাজার সাথে সাথেই সবাই দৌড়ে গেল দরজায়। রীতি বাদে রীতির যেন পা নড়ছে না। রিপোর্ট দেখে সবাই রীতির রুমে এলো। সবার সিরিয়াস এক্সপ্রেশন দেখে রীতির ভয় আরো বেড়ে গেল। আয়ন এসে রীতির সামনে দাঁড়িয়ে মুখ গোমড়া করে রাখলো। রীতির তো ভয়ে কলেজের পানি শুকিয়ে আসছে। আয়ন হুট করে রীতিকে কোলে তুলে নিয়ে ঘুরতে ঘুরতে বলল, ইয়াহু, আমি বাবা হচ্ছি। রীতি যেন তার কানকে বিশ্বাস করতে পারছিল না। তারপর হঠাৎ করে কোলে থাকা অবস্থায় আয়নের বুকে কিলখুশি মারা শুরু করলো। শয়তানি, তোর বান্দর কেউ এরকম করে নাকি? আমার জান বের হয়ে যাচ্ছিল। তারপর সবাইকে দেখে থেমে যায়। আয়ন ইশারা দিয়ে রাহাতকে অনুরোধ করে সবাইকে নিয়ে যেতে। রাহাতও সবাইকে নিয়ে যায়। যাওয়ার আগে চোখ টিপ মেরে দরজা বন্ধ করে দেয়। আয়ন রীতিকে কোলে থেকে নামিয়ে কোমর টেনে কাছে এনে বলে, তো ম্যাডাম কি যেন বলছিলেন? আমি ইতর বাদর, তাই না? দাঁড়ান দেখাচ্ছি ইতর আর বাদর কাকে বলে। বলে রীতির এক পাশ থেকে চুল সরে সেখানে একটি আলতো করে চুমু দিতেই রীতি কেঁপে উঠল। আয়ন রীতির গলায় ডুবে যায়। একের পর এক চুমু দিতে থাকে। আর রীতি এক হাত দিয়ে আয়নের চুল মুঠি করে ধরে আর অন্য হাত দিয়ে আয়নের শার্ট আঁকড়ে ধরে। আয়ন গলা থেকে উঠে রীতি পুরো মুখে তার ছোঁয়া দেয়। রীতি চোখ বন্ধ করে রাখে। ঠোঁটে ঠোঁট দুটি লাগাতে যাবে তখনই হুম, ভুলেই গেছিলাম, আমার জানি কি কাজ আছে। রীতিকে ছেড়ে চলে যাচ্ছিল। তখনই রীতি আয়নের সামনে এসে কলার টান দিয়ে আয়নকে কিছুটা নিচু করে ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে দেয়। তারপর ছেড়ে বলে, বাবুর দিতে মন চাচ্ছিল, আমার না। বলেই এক দূর। এই আস্তে দৌড়ায়ও না, পাগলি একটা। রাতে ইশিকা তার শ্বশুর বাড়ি চলে যায়। আগামীকাল রিসেপশন বলে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরের দিন রিসেপশনে যারা ওদিন রীতিকে কথা শুনেছিল তারা তাদের ভুল বুঝে রীতির কাছে মাপ চেয়ে নেয়। আর রীতিও তাদের মাফ করে দেয়। আয়ন সারাক্ষণ রীতির সাথে থাকলেও রীতির পিপাসা লাগায় ওর জন্য জুস নিতে যায়। সবাই জোরে গান চালিয়ে নাচছে। রীতি একপাশে দাঁড়িয়ে সবার নাচ দেখছে আর হাততালি দিচ্ছে। হঠাৎ করে রীতির মনে হলো কে জানে রীতির মুখে হাত রেখে তাকে টান দিল। রীতি অনেক চেষ্টা করা সত্ত্বেও নিজেকে ছাড়াতে পারল না। তারপর একটি রুমে যেয়ে রুম বন্ধ করে দেয়। রীতির পিছন থেকে টান দেওয়ায় দেখেনি মানুষটা। তাই যখন রীতিকে ছেড়ে দেয় তখন পিছনে ফিরে দেখলেই রীতি অবাক হয়ে যায়। রাফি, আপনি? আপনি? এখন তুমি থেকে আপনি হয়ে গেলাম? রীতি কিছু না বলে যেতে নিলে রাফি হাত ধরে টান দেয়। কি করছেন কি? ছাড়ুন। ও, আজ আমার ছোঁয়াতে তোমার এত সমস্যা? আগে তো সবসময় কাছে আসতে চাইতে। কারণ তখন আপনাকে ভালোবাসতাম। এখন বাসো না? না, এখন আমার মনে শুধু আয়নের নাম লেখা। রাফির এই কথা শুনে রাগ উঠে গেল। ও রীতির হাত শক্ত করে ধরে ফেলে। এত জোরে ধরায় রীতি খুব ব্যথা পায় আর হাত ছাড়ানোর চেষ্টা করে। তুমি শুধু আমার আর আমাকেই ভালোবাসো। কি বলছেন এসব? আমি এখন অন্য কারো বউ। আপনার এসব বলতে লজ্জা লাগা উচিত। আমি আপনার মতো না যে নিজের জীবন সঙ্গীর বিশ্বাস ভাঙবো। হাত ছাড়ে। প্লিজ রীতি, আমাকে মাফ করে দাও। ফিরে আসো আমার কাছে। হাত ছাড়ুন, আমার স্বামী আমার অপেক্ষা করছে। স্বামী, তাই না? তুমি শুধু আমার আর আমারই থাকবে। আজকে আবার তোমাকে আমার নিজের করে নিব। রাফি সামনে এগিয়ে আসে আর রীতি পিছাতে থাকে। দেখেন, খবরদার আমার কাছে আসবেন না। রাফি কথা শুনে না। রীতি আয়নের নাম ধরে চিল্লাতে থাকে আর রুমে দৌড়াতে থাকে যেন রাফি ওর কাছে না আসে। দরজা খোলার চেষ্টা করেও পারে না। শুধু হাজার চেষ্টার মাধ্যমে রীতি নিজেকে বাঁচাতে থাকে আর আয়নের নাম ধরে চিল্লাতে থাকে। এদিকে আয়ান জুস নিয়ে এসে রীতিকে পায় না। সবার কাছে জিজ্ঞাসা করার পর আর খবর নেওয়া আর খোঁজার পরও রীতিকে পাওয়া যায় না। সবাই চিন্তায় পড়ে যায়, তাই গান বন্ধ করে দেয়। সাথে সাথে রীতির আওয়াজ ভেসে আসে সবার কানে। রীতির চিৎকার শুনে আয়নের ভয়ে জান শুকিয়ে যায়। এক দূর দেয় যেদিক থেকে রীতির আওয়াজ আসছে। সবাই আয়নের পিছনে যায়। আয়ন একটি দরজার সামনে এসে দেখে রীতির আওয়াজ ভিতর থেকে আসছে, সাথে ভাঙচুরের আওয়াজও, কিন্তু দরজার ভিতর থেকে লক। রীতি, রীতি তুমি ভিতরে? আয়ান, প্লিজ আমায় বাঁচাও। আয়ন দরজা ভাঙার জন্য ধাক্কা মারে, কিন্তু একা পারছে না। তারপর রাহাত আর আমানও এসে ধাক্কা মারে। দরজা ভাঙার পর দেখে রাফি রীতির কাছে যাওয়ার চেষ্টা করছে আর রীতি নিজেকে বাঁচানোর জন্য জিনিস ছুঁড়ে মারছে। আয়নকে দেখে রীতি ছুটে আয়নকে জড়িয়ে ধরলো আর ফুফিয়ে ফুফিয়ে কাঁদা শুরু করলো। আয়ান, ও আমার সাথে। কিছু বলার আগে কাঁদার জন্য নিঃশ্বাসও নিতে পারছে না। রাহাত যেয়ে রাফির কলার ধরে মুখে ঘুষি মারা শুরু করে। তোর মতো জানোয়ারকে আমার আগেই শায়েস্তা করা উচিত ছিল, তাহলে আজ এরকম কিছু হতো না। আয়ন রীতিকে ছাড়ে 2 হাত দিয়ে কান্না মুছে মাহির কাছে দিয়ে রাহাত আর রাফির কাছে যে রাহাতের কাঁধে হাত রেখে, ভাইয়া আপনি ওকে অনেক মেরেছেন। কি বলছো? ও রীতির সাথে যা করলো।
আয়ান তার কথা থামিয়ে, আপনি আপনার বোনের জন্য যা মারার মেরেছেন, এখন আমার বউকে ছোঁয়ার চেষ্টা করার জন্য ওকে শাস্তি আমি দিব। রাহাত সরে গেল। আয়ান রাফিকে মারা শুরু করলো। ব্লাডি হেল, হাউ ডেয়ার ইউ টু টাচ মাই ওয়াইফ, আই উইল কিল ইউ, ড্যাম ইট। আয়ান থামার নামই নিচ্ছে না। আমান আর রাহাত যে ওকে থামালো, তারপরও আয়ান থামছে না। আমান আর রাহাত মিলে ওকে ধরে রাখলো। রাফির শরীরে বিভিন্ন অংশ থেকে রক্ত বের হচ্ছে। রুদ্র এসে এসব দেখে রাফির কাছে গেল। ভাইয়া এসব কি? তুমি? আমার রীতিকে লাগবে, আমি কিছু জানি না। আয়ান এই কথা শুনে আবার রাফিকে মারার জন্য আঁকালো আর রাহাত ধরে ফেলে। রীতি ভয়ে মাহির পিছনে লুকিয়ে আছে। এসব কি বলছিস ভাইয়া? তুই অলরেডি আয়েশা ভাবির সাথে বিয়ে করেছিস, আর আরিশে তোদের মেয়েও আছে। আরশি আমার মেয়ে না, আয়েশা আর ওর এক্স বয়ফ্রেন্ডের মেয়ে। কি বলছিস এসব ভাইয়া? হ্যাঁ ঠিক বলছি। রীতি প্রেগনেন্সির কথা শুনে যেখানে আমরা দুজন টেস্ট করেছিলাম সেখানে গেলাম। সেখানে যে আগের রেকর্ড চেক করে দেখি রীতি মা ঠিকই হতে পারতো, কিন্তু আমি আমার বাবা হওয়ার ক্ষমতা নেই। তখন মাথায় কিছুই ঢুকছিল না, কারণ আরশি তো আমার মেয়ে। তাই আরশির মাথার চুল নিয়ে ডিএনএ টেস্ট করাই। তখন রিপোর্টে জানতে পারি আরশি আমার মেয়ে না। এখানে আসার আগে বাসায় যাই, তখন আয়েশাকে এসবের মানে জিজ্ঞেস করি। প্রথম দিকে না বললে পরে স্বীকার করে যে আরশি ওর এক্স বয়ফ্রেন্ডের মেয়ে। ওর বয়ফ্রেন্ড তার সন্তান না মানায় ও আমার সাথে সে রাত কাটায়, আর রিপোর্ট ওই চেঞ্জ করে, আর আমায় বলে যে আরশি আমার মেয়ে। সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়। প্লিজ রীতি, আমার কাছে ফিরে এসো প্লিজ। ওকে এখান থেকে নিয়ে যান, রুদ্রকে উদ্দেশ্য করে। না হলে এখানে আমার হাত থেকে ওর খুন হয়ে যাবে। রাফি যাওয়ার আগে রীতির দিকে তাকালে রীতি ভয় দৌড়ে আয়নের বুকে জড়িয়ে যায়। আয়ন ও রীতিকে বুকে নিয়ে রাফির দিকে রাগি লোক নিয়ে তাকালে রাফি সেখান থেকে চলে যায়। সবাই সেখান থেকে চলে যায়। রাতে রীতি বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছে। আয়ন পিছন থেকে এসে রীতিকে জড়িয়ে ধরে আর পেটে 2 হাত আবদ্ধ করে। আয়ন রীতির কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। রীতিও আয়নের হাত শক্ত করে ধরে, আর আয়নের হাতে কিছু ভিজে অনুভব করলে চোখ খুলে রীতিকে নিজের দিকে ঘুরিয়ে দেখে রীতির চোখে পানি। কাঁদছো কেন? চোখের পানি মুছে। যদি আমাদের বাচ্চার কিছু হতো? আমি আমার রানী আর আমার রাজকুমারী কারো কিছু হতে দিব না। রানী রাজকুমারী মানে? আয়ন একটু হেসে রীতির মাথায় চুমু দিল এই আমার রানী, আর হাঁটু গেড়ে বসে পেটে একটা চুমু দেয়। এই আমার রাজকুমারী। যদি রাজকুমার হয়? রাজকুমার তো আছেই, এখন একটা রাজকুমারী হবে, আর আমি আমার রাজকুমারী আর তার আম্মুর সবসময় রক্ষা করব। দাঁড়িয়ে রীতিকে বুকে জড়িয়ে নেয় আয়ান। আজ 1 মাসের বেশি হলো সে ঘটনার। এই 1 মাস কিছু না হলো আয়ান রীতিকে একা কোথাও যেতে দেয়নি। কিন্তু আজ হঠাৎ রীতির ফোন আসলো যে ডাক্তারের রাতের অ্যাপয়েন্টমেন্টটা চেঞ্জ করে দুপুরে দেওয়া হয়েছে, আর ডাক্তার 2 দিনের জন্য বাইরে যাবে, তাই এখনই আসতে হবে। রীতি জানতো যে আয়নের অফিসের জরুরি মিটিং আছে, তাই আয়ানকে না ফোন দিয়ে ভাবিকে নিয়ে যায়। কিন্তু কে জানতো তার জন্য কত বড় দুর্ঘটনা অপেক্ষা করছে। বাসা থেকে বের হয়ে দেখে গাড়ির টায়ার পাঞ্চার, তাই ক্যাব নেওয়ার জন্য রাস্তায় বের হতেই নিধি ক্যাব নিতে সামনে যায়। রীতি সেখানে একা দাঁড়ায় থাকে। হঠাৎ করে একটি গাড়ি এসে রীতিকে টান দিয়ে নিয়ে যায়। নিধি এটা দেখে অনেকক্ষণ গাড়ির পিছনে দৌড়ায়, কিন্তু গাড়ি ধরতে পারে না। রীতি মুখ হাত দিয়ে কেউ চেপে ধরে ও হাত বেঁধে দেয়। শক্ত করে ধরে রাখায় রীতি নড়তে পারছে না। একটু সামনে যেতে রাস্তা খালি দেখে রীতিকে একটু ছাড় দেয়। রীতি পাশে তাকিয়ে দেখে চোখ বড় বড় করে ফেলে, কারণ অন্য কেউ নয়, সে ছিল রাফি। রাফি রীতির মুখ খুলে দেয়। রীতি সাহায্যের জন্য চিল্লাতে থাকে, কিন্তু আশেপাশে কেউ না থাকায় কোনো লাভ হয় না। তুমি তুমি এখানে কেন? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, না হলে ভালো হবে না কিন্তু। সরি জান, তোমাকে এত কষ্ট দিলাম, কিন্তু কি করব বলো, তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। খুব ভালোবাসি তোমায়। তোমার মুখ থেকে ভালোবাসা শব্দ মানায় না রাফি, এখন ছাড়ো আমায়, না হলে। ছাড়ছি না, সারা জীবন তোমাকে নিজের ভালোবাসার ঘরে আটকে রাখবো। রাফি, তুমি হয়তো ভুলে গেছো আমি এখন অন্য কারো স্ত্রী। আয়ান আমার স্বামী, আর আমি ওকেই ভালোবাসি। রাফির রাগ উঠে গেল। রীতি চুলের মুঠি ধরে বলল, তুই শুধু আমার, বুঝলি, আর তোকে আমার করেই ছাড়বো। তোর আর আয়ানের ভালোবাসার সব অংশ আগে মিটিয়ে নে, বিশেষ করে এই বাচ্চা, তারপর আমরা দেশ ছেড়ে চলে যাব। রীতি বাচ্চা শেষ করার কথা শুনে ভয় পেয়ে যায়। রাফি, দোহাই লাগে, আমার বাচ্চাকে কিছু করো না। বলে চোখ দিয়ে পানির বন্যা বইতে লাগলো। কিন্তু রীতি সেখানে নাই। তার মানে আয়ন যে হাসপাতালে যাচ্ছে, রীতি সেখানে। আয়নের মনের ভয় বেড়েই চলছে। আজ তার যে কোনো মূল্যে রীতি আর তার বাচ্চাকে বাঁচাতেই হবে। আয়ন দ্রুত স্পিডে গাড়ি চালাচ্ছে। হাসপাতালের সামনে সে গাড়ি থেকে নেমে দৌড়ে রিসেপশনে যায়। জিজ্ঞাসা করলে জানতে পারে রীতির অপারেশন 15 মিনিট আগেই শেষ, 1 বছর পর। মা মা আরে বাবু, তুমি স্কুল থেকে এত তাড়াতাড়ি যাওনি? আর এত রেগে কেন? মা জানো, আমার বন্ধুরা বললো যে আয়রা নাকি বড় হলে আমাদের ছেড়ে অন্য কোথাও চলে যাবে।
তাই আমি ক্লাস না করে তোমাকে জিজ্ঞাসা করতে এসে পড়েছি। মা, আয়রা আমাদের ছেড়ে যাবে না তো? ইস, কেউ চাইলেই কি আমার মেয়েকে নিতে পারবে নাকি? কেউ নিবে না। আয়রা কোথাও যাবে না। হ্যাঁ, আয়রা রীতি আর আয়নের মেয়ে। তাদের নাম মিলিয়ে আয়রার নাম রাখা হয়েছে। তা আরিয়ানই রেখেছে। অপারেশন যখন হয়েছিল তাহলে কিভাবে? তাই তো 1 বছর আগে যখন আয়ন পুরো ভেঙে পড়েছিল তখন রাফি আয়নের সামনে এসে বসে। 1 বছর আগে হাসপাতালে আয়ন রাফির কলার ধরে মারতে যাবে তখনই চিন্তা করো না রীতি, আর তোমাদের বাচ্চা দুজনই ঠিক আছে। আয়ন মারতে গিয়েও নিজের হাত থামিয়ে অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে থাকে। চেয়েছিলাম যে বাচ্চাকে শেষ করে রীতিকে নিজে করে নিব, কিন্তু ভুলে গিয়েছিলাম যে কাউকে খুন করে নিজে সুখী হতে পারবো না। আর রীতির বাচ্চার কিছু হলে রীতি আমাকে সারা জীবন ঘৃণা করবে। যাকে ভালোবাসি তার ঘৃণা কিভাবে সহ্য করবো বলো? তাই অপারেশন হতে দেইনি। হয়তো আজ অপারেশনটা আমারই প্ল্যান ছিল, কিন্তু যখন বারবার রীতির মুখ থেকে শুনছিলাম যে আয়ান, আমার বাচ্চাকে বাঁচাও, তখন আর এই কাজ করতে পারার সাহস পাচ্ছিলাম না। আমি বুঝেছিলাম রীতি যেহেতু একসময় আমায় ভালোবাসতো, আর আমি ওর প্রথম ভালোবাসা ছিলাম, হয়তো আমি আবার ওর মন পেতে পারবো। কিন্তু কিছুক্ষণ আগে বুঝতে পারলাম যে ওর মনের রাজত্ব তুমি কেড়ে নিয়েছ। এটা হাজার চেষ্টা সত্ত্বেও আমি ফেরত পাবো না, তাই গুনাহ হতে দিলাম না। রীতি 404 নম্বর রুমে। আমি গেলাম। আয়ান উঠে সোজা রীতির কাছে গেল। রীতি আর তার বাচ্চা দুজনেই সুস্থ। তারপর 6 মাস পর তাদের কোলে আয়রা আসে। আয়রাকে দেখে যেন সব কষ্ট ভুলে যায় সবাই, বিশেষ করে রীতি। রীতির সাথে দেখা করতে রাফির পরিবারের সবাই এখনো আসে। আয়েশাও। হ্যাঁ, রাফি আয়েশাকে মেনে নিয়েছে, যদিও তা শুধু বলার জন্য। সে কখনো রীতির জায়গা অন্য কাউকে এখন আর দিতে পারবে না। আর আরও শিখে সে জন্ম না দিলেও 3টি বছর বাবার আদর দিয়েছে, তাই আয়েশাকে মেনে নিল, মাফ এখনো করেনি। আয়েশা রীতি থেকে মাফ চাইলে রীতি আয়েশাকে মাফ করে দেয়। এখন আয়েশা রীতির ভালো বান্ধবীও বটে। কিন্তু রাফি সেদিনের পর থেকে রীতির সামনে আসেনি। যদিও রীতি মাফ করে দিয়েছে, রীতি না, সবাই রাফিকে সেদিনের পর মাফ করে দিয়েছিল। কারণ রাফি নিজে ভুল করলো, নিজেই তা শুধরেছে। কিন্তু রাফি আসেনি, কারণ সে আবার রীতির প্রতি দুর্বল হতে চায়নি। কিন্তু এখনও রাতে রীতির ছবি বুকে জড়িয়ে ছাদে বসে কাঁদে সে। রাফি রীতির সামনে আসতে চায় না বলে আয়ান আয়রাকে প্রায় রাফিদের বাসায় নিয়ে যায়। প্রথম যখন আয়ান আয়রাকে রাফির কাছে দিয়েছিল, সেদিন রাফি বাচ্চাটিকে বুকে জড়িয়ে খুব কেঁদেছিল। আজও সে আয়রার সাথে খেলা করতে যেয়ে পৃথিবীর সব ভুলে যায়। রাফি আয়রাকে আরও সেদিকে বেশিই ভালোবাসে। শুধু রাফি না, দুই পরিবারের সবার প্রাণ জুড়ে আছে আয়রা। হবেই বা না কেন, একটিমাত্র মেয়ে বলে কথা। আরিয়ান, নিশান আর মাহিন তো সারাক্ষণ ওকে নিয়ে ঝগড়া করে। সারাক্ষণ সবার মধ্যে জুড়ে থাকে আয়রা। চলুন ফিরে আসি বর্তমানে। বাবা ছেলে দুজনে এরকম। আল্লাহ জানে আমার মেয়েটার ভবিষ্যৎ বরে কি হবে। কাপড় গুছাচ্ছিল তখন আমার রুমের বাইরে দরজা খটখটিয়ে। আসবো? হ্যাঁ ভাইয়া, আসো। প্রতিদিন জিজ্ঞেস করতে হয় নাকি? আমার মামুনিকে নিতে আসছি। রাহাত পার্কে অপেক্ষা করছে। ওকে নিয়ে ঘুরে এই বাসায় নিয়ে আবার নিয়ে আসবো। এটা তো প্রত্যেক দিনের রুটিন, বলতে হয় নাকি ভাইয়া? ওকে রেডি করে রেখেছি। আর এই যে সব জিনিস। একটি ব্যাগ দিয়ে। আর ভাইয়া, মাহিনকে বলিয়েন এখানে নীল বক্সে মাহিনের জন্য গাজরের হালুয়া দিয়েছি। আচ্ছা, তাহলে আমি আমার প্রিন্সেসকে নিয়ে যাই। চলো প্রিন্সেস, বড় পাপার সাথে পার্কে যাবে। আয়রাকে আয়নের কোল থেকে নিয়ে। বড় পাপা, আমিও যাই। এমনি এখন স্কুলেও যেতে পারবো না। ওরা চলে গেল। রীতি কাপড় গুছাচ্ছিল। আয়ন এসে পেছন থেকে রীতিকে জড়িয়ে ধরল। আচ্ছা জান, বলো। তোমার মনে হয় না আয়রা একা মেয়ে হওয়ায় সবাই ওকে নিয়ে বেশি টানাটানি করে? আল্লাহ, দেখো এ কথা কে বলছে? আসলে আসলে আরিয়ান, মাহিন আর নিশান 3 ভাইয়ের 1 বোন। নট ফেয়ার। একটা উপায় আছে এর। আরটা কি? আয়নের দিকে ঘুরে। শুনবা? আরেকটি বোন এনে দিই, তাহলেই তো হয়। আয়ন রীতির কোমরের দুই পাশে 2 হাত দিয়ে একটানে নিজের সাথে মিশিয়ে ফেলে। রীতি লজ্জায় শেষ। লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে আছে। উফ, এভাবে লজ্জা পেও না তো। কেন, বিরক্ত হও বুঝি? তোমার কোনো কাজে আমি বিরক্ত হতে পারি নাকি? কিন্তু এভাবে লজ্জা পেলে যে আবার তোমার প্রেমে পড়ে যাই। একজনের প্রেমে পড়তে পড়তে হয়রান হয়ে গেছি। একজনের প্রেমে পড়তে পারবা, অন্য কারো প্রেমে পড়লে তো খুন করে দিব। এভাবে লজ্জামাখা হাসি দিলে প্রতিবারই মরে যাই। মরা মানুষকে আর কি মারবা? কানের কাছে যে কথাটি বলল, বলেই কানের পিছনে একটি চুমু দিতে রীতি কেঁপে উঠল। কি করছো? ছাড়ো, কেউ এসে পড়বে। আর অফিসেও যেতে হবে তোমার। কথাটা একটু কষ্টে বলল, কারণ রীতির নিঃশ্বাস দীর্ঘ হয়ে আসছিল। আয়ন কোনো কথা না শুনে রীতির কানের পিছনে তার নাক ঘষা শুরু করে রীতির ঘ্রাণ উপভোগ করতে লাগলো। কানের পিছন থেকে আস্তে আস্তে নিচে নেমে গলায় এসে পৌঁছালো। রীতির গলায় ঘাড়ে একের পর এক চুমু দিতে শুরু করলো। তারপর মুখ তুলে দেখে রীতির নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে। আয়নের যেন আরও নেশা লেগে গেল। সে রীতির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল, আর অন্য হাত দিয়ে রীতির স্পর্শ অনুভবে ব্যস্ত হয়ে পড়ল।
রীতিও আয়নের মাথার চুল মুঠো ধরে তার ঠোঁটে স্বাদ নিতে ব্যস্ত। দুজনে দুজনের ভালোবাসার নেশায় ভাসতে থাকে। সবাই দোয়া করেন রীতি আর আয়নের জন্য, যেন আগামী বছর আরেকটি রাজকন্যা হয় তাদের। সমাপ্ত।